আছে মনে হয়, ফ্রেমিং ঠিক আছে, লাইটিং ঠিক আছে। হ্যাঁ চেক দিচ্ছি, এখানে সাউন্ড পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখি মেনশন এভরিওয়ান দেওয়া যায় কিনা। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহ রাখছে আমাকে। তোমাদের কি অবস্থা? সো আজকে আমাদের হচ্ছে প্রাইভেট গ্রুপে ফার্স্ট লাইভ বলা যায়। তো আমরা চ্যাপ্টার শুরু করবো আজকে একটা নতুন চ্যাপ্টার, যেটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। তো আমরা আস্তে আস্তে শুরু করে দিব, আর 1 মিনিট ওয়েট করবো হাইয়েস্ট। ওয়ালাইকুম আসসালাম। ওকে ঠিক আছে, তোমরা জয়েন করতে থাকো, ততক্ষণ আমি একটু চ্যাপ্টারটা নিয়ে হালকা ব্রিফিং করি 1 মিনিট, দেন হচ্ছে আমরা শুরু করি। ওকে, তো ততক্ষণ আমি আশা করি সবাই জয়েন হয়ে যাবা। তো শুরুতে হচ্ছে যে এই চ্যাপ্টারটা কোন চ্যাপ্টার, এটা হচ্ছে আমাদের প্রাণী বিজ্ঞান, যেটা হচ্ছে জুলজির ফার্স্ট চ্যাপ্টার। ওকে, সো ম্যাক্সিমাম স্টুডেন্ট শুরু করে হচ্ছে এই চ্যাপ্টারটা দিয়ে। সো যদিও আমি তোমাদেরকে শুরু করে দিচ্ছি হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার হিসেবে। তো গত ক্লাসে আমরা পড়ায় আসছি হচ্ছে পরিপাক এবং শোষণ, এই চ্যাপ্টারটা আমরা মোটামুটি শেষ করে আসছি, তাই না? মোটামুটি কি অনেক ভালোভাবে শেষ করে আসছি। এখন তোমাদের উপর হচ্ছে বিষয় যে তোমরা কতটুকু ভালোভাবে শেষ করছো। আমি আমার মতো করে যথেষ্ট সুন্দরভাবে একদম তোমাকে ডিটেইলস 100% কমপ্লিট করছি চ্যাপ্টার। এখানে চ্যাপ্টারে তুমি যে জিনিসই পড়তে যাবে না কেন, অ্যাটলিস্ট বাংলা ভার্সনে তারা কোনো দিকে কোনো গ্যাপিংস ফিল করবা না। ইংলিশ ভার্সনের ক্ষেত্রে যেটা হবে, এটা হয়তো যে আলিম স্যারের বই পড়তে হবে, যেহেতু আলিম স্যারের বইয়ে অনেক এক্সট্রা জিনিস থাকে, সো দেখা যাবে যে আমি হয়তো অনেক এক্সট্রা জিনিস বাদ দিয়েছি, তাই না? কিন্তু স্টিল তুমি বুঝবা যখন বই পড়তে গেছো, তখন বুঝবা যে আমি তোমাকে কোনো না কোনো কিছু টাচ দিয়ে গেছি, একেবারে কোনো কিছু স্কিপ করে যায় নাই। হ্যাঁ, কিছু কিছু কঠিন টার্মিনোলজি আছে আলিম স্যারের বই, যেটা আমাদের কখনোই ইন্টারমিডিয়েটের বইয়ে লাগে না, বা আসলে সেখান থেকে কোয়েশ্চেন আসে না, সোজা কথা। কারণ বোর্ড তো সবারই এক কোয়েশ্চেন করবে, তাই না? তো বাংলা ভার্সনের জন্য যে কোয়েশ্চেন করবে, ইংলিশ ভার্সনের জন্য সেম কোয়েশ্চেন করবে। ইংলিশ ভার্সন কি বেসিক্যালি জাস্ট বাংলা ভার্সনটা ট্রান্সলেশন কোয়েশ্চেন করবে তোমাদের। সো এই জন্য হচ্ছে তোমাদের সবসময় বায়োলজি পড়ার সময় খেয়াল রাখতে হবে যে বাংলা ভার্সনের পোলাপাইন কি পড়তেছে আদৌ। সো ওইটার উপর কিন্তু বেসিস করে তোমাদেরকে এমনও পড়াশোনা করতে হয়, কারণ ইংলিশ ভার্সনে তোমাদের বইগুলোতে কি আছে ডাজেন্ট ম্যাটার। ইভেন সংখ্যাগত তথ্যের ক্ষেত্রেও সেম জিনিস। ধরো একটা বাংলা ভার্সনের বইয়ে লেখা আছে সেট হচ্ছে 30 সেন্টিমিটার, তোমার ইংলিশ ভার্সনের বইয়ে লেখা আছে সেট হচ্ছে 25 সেন্টিমিটার, বাট তোমার 25 সেন্টিমিটার কিন্তু অ্যাপ্রুভড হবে না, ঠিক আছে? সো কোয়েশ্চেন বলো, কোয়েশ্চেনের অ্যান্সার বলো, সব কিন্তু বাংলা ভার্সন থেকে পিকড আপ করা। স্যাডলি এটা এই জিনিসটাই হয়। হ্যাঁ, এটা হয়তো আনলেস তোমার কলেজে হয়তো ডিফারেন্স জিনিস হইতে পারে। তো যাই হোক, আমরা সেসব আলোচনায় আসবো না। তো আমরা দেখি, মনে হয় সবাই জয়েন করে ফেলছে মোটামুটি, ঠিক আছে? তো যারা জয়েন করছো, আমরা আশা করি আজকে লাইভ ক্লাস শুরু করে দিব, ঠিক আছে? শুরু করি। আসসালামু আলাইকুম। তোমাদের জন্য আজকে হচ্ছে আমাদের প্রাণীবিজ্ঞান প্রথম মানে প্রাণীবিজ্ঞানের প্রথম ক্লাস, প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। তো শুরু করি, কথা না বাড়ায়। প্রাণীর বিভিন্নতা এই টপিকটা আমরা হচ্ছে আলাদা করে পড়বো, এবং শ্রেণীবিন্যাস এই টপিকটা আমরা আলাদা করে পড়বো। তাহলে চ্যাপ্টারে কিন্তু অ্যাকচুয়ালি দুইটা ভাগ আছে। চ্যাপ্টারে কিন্তু আসলে দুইটা ভাগ আছে। একটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা, এটা একটা ভাগ যেখানে আমরা প্রাণীর বৈচিত্র্য নিয়ে পড়াশোনা করব, এবং সব চ্যাপ্টারের সবচেয়ে বিগেস্ট পার্ট হচ্ছে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস নিয়ে আমরা সবচেয়ে ডেপথে পড়াশোনা করব, যত ডেপথে পড়াশোনা করা সম্ভব, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমেই যেহেতু আমরা প্রাণীর বিভিন্নতা নিয়ে পড়াশোনা করব, প্রাণীর বিভিন্নতা বলতে প্রাণীর বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি নিয়ে পড়াশোনা করব। কি নিয়ে পড়াশোনা করব? বায়োডাইভার্সিটি বা প্রাণী বৈচিত্র্য নিয়ে আলোচনা করব। তোমার বইটা একটু উল্টাবা, আজমল স্যারের বই যাদের কাছে, তারা ফার্স্ট পেজটা উল্টাও। ফার্স্ট পেজে একটা বোল্ড করে একটা সংজ্ঞা দেওয়া আছে, দেখবে এরকম একটা সংজ্ঞা দেওয়া আছে, অনেকটা আমার মুখস্থ নাই, কিন্তু এরকম একটা সংজ্ঞা দেওয়া আছে, প্রাণী জগতে জীব সমূহের মধ্যে জিনগত
প্রজাতিগত এবং বাস্তুতন্ত্রগতভাবে যে সকল পার্থক্য বা বিভিন্নতা দেখা যায় তাকেই জীববৈচিত্র্য বলে। এরকম করে একটা সংজ্ঞা দেয়া আছে। সোজা কথা আমরা যদি একটু মানে ঠান্ডা মাথায় চিন্তা করি, অ্যাকচুয়ালি প্রাণী বৈচিত্র্য যত প্রকার তত প্রকারের উপর বেস করে তোমাদের একটা সংজ্ঞা দাঁড় করাইছে। কিরকম, যে জীবসমূহের মধ্যে তিনটা ক্যাটাগরিতে যে পার্থক্যগুলো দেখা যায় বা যে বিভিন্নতাগুলো দেখা যায় বা যে ভিন্নতাগুলো দেখা যায়, সেটা হোক জিনগত কারণে, সেটা হোক প্রজাতিগতভাবে, সেটা হোক বাস্তুতান্ত্রিকভাবে অথবা বাস্তুতন্ত্রগতভাবে, যেভাবেই বলুক না কেন বাংলা ওয়ার্ড একভাবে ইউজ করা যায়। সো এই তিনটা কারণে যেই প্রাণীগুলোর মধ্যে বা জীবসমূহের মধ্যে যে আমি পার্থক্য পাচ্ছি সেটাই হচ্ছে আমার জীববৈচিত্র্য। তাহলে তোমার বইয়ে একটা সংজ্ঞা আছে, কষ্ট করে তোমরা বইয়ের সংজ্ঞাটা একটু লিখে তুলে নিবা পরে ক্লাস শেষে। এখন যদি সময় নাও পাও ক্লাস শেষে সংজ্ঞাটা তুলে নিবা। অনেক সময় প্রাণী বৈচিত্র্য সংজ্ঞা আসে, তাহলে সংজ্ঞাটা একটু বই দেখে নিবা। সংজ্ঞা বই, ঠিক আছে, একটু সংজ্ঞাটা বই দেখে নিবা। কিন্তু সংজ্ঞাটা সম্পর্কে আমি ধারণা দিলাম যে সংজ্ঞাটা কি বলছে, মূল কথা এটাই বলছে যে জিনগত কারণে, প্রজাতিগত কারণে এবং বাস্তু সংস্থানের পার্থক্যের কারণে যে সকল পার্থক্যগুলো দেখা যায় একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীর মধ্যে, ডিফারেন্স সেটাই হচ্ছে ডাইভার্সিটি। সো ডাইভার্সিটি ইজ নাথিং, ডিফারেন্স, ডাইভার্সিটি ইজ ইকুয়ালস টু ডিফারেন্স। বায়োডাইভার্সিটি মানে দুইটা বায়ো মানে হচ্ছে দুইটা প্রাণীদের মধ্যে বা দুইটা জীবের মধ্যে আমি যে ডিফারেন্স দেখতেছি, সোজা কথা। এখন আসো, বায়োডাইভার্সিটি শব্দটা সর্বপ্রথম ব্যবহার করছে হচ্ছে ওয়েল্টার জি রোজেন। এটা তেমন একটা ইম্পর্টেন্ট তথ্য না, বাট দাগায় রাখতেছি কিন্তু বলে রাখলাম এটা তেমন ইম্পর্টেন্ট না, এটা মনে না থাকলেও চলবে। ওয়েল্টার জি রোজেন। আচ্ছা, কিন্তু আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে প্রাণী বৈচিত্র্য কয় প্রকার। এটা তোমার এমসিকিউ তো আসবে, এটা তোমার ইভেন অনুধাবন বা ছোটখাটো সৃজনশীলের প্রশ্নতেও তোমাদের কাজে লাগবে। হর হামেশাই তোমাকে হুট করে যে কোনো একটা বৈচিত্র্য লিখতে দিবে, বলবে যে জিনগত বৈচিত্র্য সম্পর্কে তুমি যা জানো লেখো, বা জিনগত বৈচিত্র্য বলতে কি বুঝায়, তারপর প্রজাতিগত বৈচিত্র্য বলতে কি বুঝায়, তারপর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে কি বুঝায়, এরকম করে যে কোনো একটা কোশ্চেনকে তুলে পিক আপ করে তোমার অনুধাবন আসতেই পারে। সো এখান থেকে হাইয়েস্ট আসলে যেটা আসতে পারে সেটা হচ্ছে অনুধাবন। এখান থেকে কখনোই বড় কোশ্চেন পিক আপ হয় না, এখান থেকে কখনোই বড় ধরনের কোশ্চেন পিক আপ হয় না। কিন্তু তারপরও আমরা এগুলো কাকে বলে এগুলো জিনিসটা আমরা ক্লিয়ার রাখবো। এখন কিভাবে ক্লিয়ার করতে পারি, চলো আসো আমরা তোমাদের একটা স্লাইড নেই। শুরুতেই আমরা হচ্ছে আমরা একটা বক্স নেওয়ার চেষ্টা করি, দুইটা সিস্টেম আঁকবো আমরা বেসিক্যালি। হ্যাঁ, দুইটা সিস্টেম, সে আমরা এখন ধরো এটা একটা সিস্টেম, আচ্ছা এটা একটা সিস্টেম, এইটা আরেকটা সিস্টেম। এই সিস্টেমটা অ্যাকচুয়ালি কি সিস্টেম নিচ্ছি জানো, এটা আমরা নিচ্ছি একটা ইকোসিস্টেম। সে এটা হচ্ছে একটা ইকোসিস্টেম 1, ধরে নাও এটা হচ্ছে আমাদের ইকোসিস্টেম 2। আমি এই টপিকটাকে একটু এইভাবে পড়াইতে খুব ভালোবাসি। এই জিনিসটা এইভাবে করে আমার মনে হয় না পুরো বাংলাদেশে কেউ পড়ায়, কারণ হচ্ছে এই টপিকটা সবচেয়ে মোস্ট ইগনোর একটা টপিক, কিন্তু এটা বুঝে পড়তে পারলে একটু সোজা, খুবই মানে ইন্টারেস্ট পাওয়া যায়। সো দেখো, ধরো এটা হচ্ছে আমাদের ইকোসিস্টেম 1, এটা হচ্ছে আমাদের ইকোসিস্টেম 2। সো ইকোসিস্টেম 1 এবং ইকোসিস্টেম 2 মানে বাংলা যদি আমি বলি বাস্তু সংস্থান বা বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্র 1, বাস্তুতন্ত্র 2। এখানেও সেম জিনিসটা লিখে নাও। হ্যাঁ, আমি আর লিখলাম না। তো চিন্তা করে দেখো, এই বাস্তু সংস্থানটা ধরে নাও সে এক্সাম্পল, এটা একটা স্থলজ বাস্তু সংস্থান। ধরে নাও এটা একটা স্থলজ বাস্তু সংস্থান। স্থলজ মানে এখানে স্থলচর প্রাণীরা থাকবে, যেমন আমরা মানুষ, গরু, ছাগল, তারপর হাঁস মুরগি ইত্যাদি, এগুলো আমরা স্থলচর প্রাণী না? ঠিক না ঠিক, আমরা স্থলচর প্রাণী। কিন্তু একটু চিন্তা করে দেখো তো, জলে যারা বাস করে, জলচর বাস্তু সংস্থান যদি বলি, জলজ বাস্তু সংস্থান আমরা যদি বলি 2 নাম্বার ইকোসিস্টেমটা একটা জলজ বাস্তু সংস্থান, তাহলে দুইটা আলাদা বাস্তু সংস্থান কিন্তু আমাদের পিক আপ করা হয়ে গেল, দুইটা আলাদা ইকোসিস্টেম। একটা ইকোসিস্টেম কমপ্লিটলি আমার ল্যান্ডের উপর বেস করে, আরেকটা হচ্ছে ওয়াটার বেসড ইকোসিস্টেম। দুইটা পুরো আলাদা ইকোসিস্টেম। এখানে বিভিন্ন ধরনের মাছ আছে, জু প্লাঙ্কটন আছে, ফাইটো প্লাঙ্কটন আছে, মানে আরো অনেক কিছু আছে, ছোট মাছ আছে, বড় মাছ আছে, তাই না? তারপর অনেক ধরনের প্রাণী আছে, সোজা কথা। আচ্ছা, ফোন এসেছিল, সরি ফর দ্য ইন্টারাপশন। আচ্ছা,
ওকে, সো আবার দেখো তো কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, এখন নর্মাল হয়েছে কিনা আবার। আচ্ছা, ওকে, তো ধরে নাও এটা হচ্ছে আমাদের স্থলজ বাস্তুসংস্থান, এটা হচ্ছে আমাদের জলজ বাস্তুসংস্থান। তো দুই দলের মধ্যে অবশ্যই অনেক ডিফারেন্স থাকবে। সে টু সে এখানে হচ্ছে একটা প্রজাতি আছে, আমরা এখানে আরেকটা বক্স নিই, ধরো বক্সের কালারগুলো অন্যরকম দিব। ধরো এখানে একটা প্রজাতি থাকবে, এখানে একটা প্রজাতি থাকবে, এখানে একটা প্রজাতি থাকবে, এখানে আরেকটা প্রজাতি থাকবে। সিমিলারলি এখানে অনেকগুলো সেম, আমরা এখানে অনেকগুলো প্রজাতি সিলেক্ট করতেছি, ঠিক আছে? এখানে আমরা অনেকগুলো প্রজাতি সিলেক্ট করতেছি। প্রজাতি তোমরা বাংলায় লিখতে পারো অথবা ভাইয়া ইংরেজি লিখতেছি। ধরো প্রজাতি 1, প্রজাতি 2, প্রজাতি 3, প্রজাতি 4, ঠিক আছে? সো এখানে আমি ধরো এখানে মার্ক করলাম প্রজাতি 5, প্রজাতি 6, প্রজাতি 7, স্পিসিস 7, স্পিসিস 8। তাহলে আমরা মোটমাট 8টা প্রজাতি নিলাম। দুইটা বাস্তুসংস্থানের মধ্যে 8টা প্রজাতি নিলাম। যেমন একটা প্রজাতি হইতে পারে সে টু সে মানুষ। আমি জাস্ট উদাহরণ বোঝানোর জন্য বলতেছি যে ধরো নাও একটা প্রজাতি হলো ধরো মানুষ, স্পিসিস 1 হচ্ছে মানুষ। আবার ধরে নাও স্পিসিস 3 হচ্ছে ধরো সে টু সে গরু, বুঝছো? ধরে নাও স্পিসিস 5 হচ্ছে সে টু সে তোমার একটা মানে ছোট মাছ। ধরে নাও স্পিসিস 7 হচ্ছে একটা বড় মাছ। তাহলে আমরা কিন্তু অলরেডি সংজ্ঞার দিকে পৌঁছায় গেছি। তোমরা বইটা একটু ওপেন রাখবা, কারণ এইটার ক্ষেত্রে আমি সংজ্ঞাগুলো লেখাই দিব না। তোমরা অবশ্যই 3টার সংজ্ঞা একদম বোল্ড লাইন করে তোমাদের আজমল স্যারের বইয়ে লেখা আছে। আমি যে সংজ্ঞাগুলো বুঝাই দিব আমার নিজের ভাষায় বলে যাব, ঠিক আছে? সো তোমরা বইয়ের সাথে একটু মিলাই দিবা। আমি সংজ্ঞাগুলো হাতে ধরায় লেখা দেওয়ার কোনো দরকার নেই, কারণ বইয়ে একদম সুন্দরভাবে সংজ্ঞাগুলো লেখা আছে। জাস্ট আমি বলে দিব। দেখো, দুইটা ভিন্ন বাস্তু সংস্থান। তাহলে যখনই আমি বাস্তু সংস্থানগত বৈচিত্র্য কথা বলবো, শুরুতে আমাকে যেটা ডিফার করতে হবে সেটা হলো দুইটা ভিন্ন বাস্তু সংস্থান। দুইটা ভিন্ন বাস্তু সংস্থানে অবস্থিত ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যকার যে বৈচিত্র্য অথবা বিভিন্নতা বা পার্থক্য দেখা যায় তাকেই আমরা কি বলবো? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। শেষ। তাহলে এখানে জিনিসটা হচ্ছে কি, যে যেহেতু আমরা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য নিয়ে আলোচনা করতেছি, মনে রাখবা যখনই আমরা বাস্তুতান্ত্রিক বা বাস্তু সংস্থানগত বৈচিত্র্য নিয়ে আলোচনা করতেছি, সেখানে 1 নম্বরে যেটা ডিফার করতে হবে সেটা হচ্ছে কি আমার ডিফারেন্ট ইকোসিস্টেম। ইকোসিস্টেমকে আমার ডিফারেন্ট করতে হবে। যেহেতু এটা ইকোসিস্টেমগত বৈচিত্র্য, তাহলে ইকোসিস্টেমটা বা বাস্তু সংস্থানটাকে আমাকে সবার আগে ডিফারেন্ট করতে হবে। এখন স্বাভাবিকভাবে আমি যখন দুইটা বাস্তু সংস্থান আলাদা নিয়ে ফেলছি, দুইটা বাস্তু সংস্থানের তো প্রজাতি এক হবে না। প্রজাতি এক হওয়া সম্ভব? মানুষ কি পানিতে থাকবে না? তাইলে ভিন্ন ভিন্ন প্রজাতি, এখানে অটোমেটিক প্রজাতিগুলোও ভিন্ন হয়ে গেছে। যখন আমি বাস্তু সংস্থান আলাদা নিছি, অটোমেটিক প্রজাতিগুলো ভিন্ন হয়ে গেছে। তাহলে দুটি ভিন্ন বাস্তু সংস্থানে অবস্থিত ভিন্ন ভিন্ন প্রজাতির সদস্যদের মধ্যে যে পার্থক্য দেখা যায় তাকে আমরা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। এইভাবেই লিখে নাও, পালে লিখে নাও যে দুটি ভিন্ন বাস্তু সংস্থানে অবস্থিত ভিন্ন ভিন্ন প্রজাতির সদস্যদের মধ্যে যে পার্থক্য বা ভিন্নতা দেখা যায় তাকে আমরা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলবো। ক্লিয়ার? তাহলে মানুষের সাথে ছোট মাছের, মানুষের সাথে বড় মাছের, গরুর সাথে ছোট মাছের, গরুর সাথে বড় মাছের, প্রত্যেকটা জায়গার সাথে প্রত্যেকটার আসলে একটা পার্থক্য থাকবে। আমরা এখান থেকে যে কোনো একটা প্রাণী পিক আপ করবো, এখান থেকে যে কোনো একটা প্রাণী পিক আপ করবো। পিক আপ করার পর যদি দেখি তারা দুইটা ভিন্ন ইকোসিস্টেমে পড়ে গেছে, তার মানে এটা কোন বৈচিত্র্য বলো? তার মানে এটা কোন বৈচিত্র্য? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তার মানে সোজা কথা, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যর বেস কি, ভিত্তি কি? দুইটা ভিন্ন বাস্তু সংস্থান হইতে হবে। এখান থেকে একটা পিক আপ করলাম, ঠাস করে এখান থেকে একটা পিক আপ করলাম, যে পার্থক্য পাবো সেটা হচ্ছে মূলত ইকোসিস্টেমগত পার্থক্য। সোজা কথা। ক্লিয়ার? এখন আসি হচ্ছে আমরা একটু নিচে নামি, প্রজাতিগত বৈচিত্র্য। তাহলে এখানে আমাকে ভিন্ন হইতে হবে প্রজাতি ভিন্ন হওয়া লাগবে। প্রজাতি ভিন্ন হইলে এনাফ, বাট এটার মানে এই জানা আমাকে বাস্তুতন্ত্র আলাদা করে দিব। এখন আমাকে অবশ্যই বাস্তুতন্ত্র অথবা ইকোসিস্টেম ফিক্স করতে হবে। আদারওয়াইজ কি সমস্যা হবে? আদারওয়াইজ আবার এটা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য হয়ে যাবে, কারণ দুইটা ভিন্ন ইকোসিস্টেম হয়ে গেলে। বুঝতে পারতেছো? তাহলে আমাকে এখন আবার ইকোসিস্টেম একটা ফিক্স করতে হবে। তাহলে প্রজাতি ভিন্ন বাট ইকোসিস্টেম ফিক্সড। যে কোনো একটা ইকোসিস্টেম ফিক্সড বা নির্দিষ্ট ফিক্সড করো।
আমি জাস্ট মূল কথাটা লিখতেছি, পরে সংজ্ঞা লেখাই দিতেছি। দেখো তাহলে আমাকে কি করতে হবে, প্রজাতিগত বৈচিত্র্য বলতে গেলে প্রজাতি ভিন্ন আমি নিব, ঠিক আছে, বাট এই ক্ষেত্রে আমাকে ইকোসিস্টেম ফিক্স করে নিতে হবে, আদারওয়াইজ এটা ইকোসিস্টেমগত পার্থক্য হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন আমি কি বলবো, ধরো সে টু সে একটা নির্দিষ্ট বাস্তুসংস্থান আমি চুজ করে নিলাম, এটা আমি আর দেখবো না, এটা আমার এখানে জীবন থেকে নাই হয়ে গেছে, সে টু সে আমার এখানে জীবন থেকে নাই হয়ে গেছে, শেষ ওই প্রান্তে। আমরা একটা ইকোসিস্টেম নিয়ে কথা বলবো, এখন ইকোসিস্টেম ফিক্স করলাম, ধরো মানুষ এবং গরু, মানুষ এবং গরু এই দুইটা ভিন্ন প্রজাতি কিন্তু একই ইকোসিস্টেম, এদের মধ্যে যে পার্থক্য পাবো, যে বিভিন্নতা পাবো, যে ভিন্নতা পাবো বৈশিষ্ট্যের, সেটাই হচ্ছে আমার কি প্রজাতিগত বৈচিত্র্য। তাহলে এটা কি হবে আমার প্রজাতিগত বৈচিত্র্য। কিন্তু যদি এটা কি হইতো, আমরা যেখান থেকে যে কোনো একটা কিছুর মধ্যে ডিফারেন্ট করতাম, যদি দুইটা ভিন্ন বাস্তু সংস্থান হতো, তখন সেটা হয়ে গেছিল বাস্তু সংস্থানগত, বাস্তুতান্ত্রিক। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এটার সংজ্ঞা কিভাবে লিখব? তাহলে লেখো, নির্দিষ্ট বাস্তুতন্ত্রে অবস্থিত অথবা নির্দিষ্ট বাস্তু সংস্থানে অবস্থিত, এটা ইকোসিস্টেম ফিক্স করে দিলাম, হ্যাঁ, অবস্থিত ভিন্ন ভিন্ন দুটি প্রজাতির সদস্যদের মধ্যে, ভিন্ন ভিন্ন দুটি প্রজাতির সদস্যদের মধ্যে যে পার্থক্য বা বিভিন্নতা দেখা যায় তাকে আমরা কি বলবো, বলো বলো, প্রজাতিগত বৈচিত্র্য। বুঝা গেছে? এখন আসো, লাস্ট একটা বৈচিত্র্য বাকি রয়ে যায়, যেটা হচ্ছে আমার কি বলতো, এটা গেল 1, এটা গেল 2, 3টা আবার উপরে লিখি, হ্যাঁ। এখন রয়ে গেল আমার বাকি জিনগত বৈচিত্র্য। এখন আমার কি বাকি রয়ে গেল, জিনগত বৈচিত্র্য। আমার ফিক্স করার কি কি ছিল, আমার ফার্স্ট টাইম ফিক্স করতে পুরো বক্সটা, ইকোসিস্টেমটা, হ্যাঁ। ফার্স্টে আমি কিছু ফিক্স করি না, দুটো ভিন্ন ইকোসিস্টেমের কথা বলছিলাম, পরে একটা বক্স ফিক্স করলাম, এর মধ্যে এখন আমি আরো স্মল বক্সটা ফিক্স করবো, অর্থাৎ প্রজাতিও ফিক্স করে দিব। সেইটা হচ্ছে মানুষ, মানুষের বৈজ্ঞানিক নাম কি, হোমোসাপিয়েন্স, তাই না? সো এখন আমি এই এক হোমোসাপিয়েন্সের মধ্যে আমরা এখন খেলা করব, হোমোসাপিয়েন্সের মধ্যে আমরা এখন খেলা করব, হোমোসাপিয়েন্সরা বাইরে যাব না, ঠিক আছে? তাইলে হোমোসাপিয়েন্সের যে ডিফারেন্স আছে আমরা সেটাই আমরা বলবো এখন কি, জিনগত বৈচিত্র্য। তুমি যে চিন্তা করে দেখো তো, আমাদের সবার সাথে সবার একটা জিনগত বৈচিত্র্য আছে, কারণ জিনের পার্থক্য আছে, কারণ আমাদের সবার জিন আসলে 110%, মানে 100% সেম না, এই 1% হইলেও ভিন্নতা আছে। এই 1%-এর ভিন্নতা কিংবা মানে 1%-এর ভিন্নতায় আসলে আমাদেরকে একজন থেকে আরেকজনকে এতটা ডিফারেন্ট করছে, ঠিক আছে? ওই 1%-এর ডিফারেন্সই হয়তো আমাদেরকে মানে এতটা ডিফারেন্ট করছে, বুঝতে পারতেছো? সো এটা কিসের জন্য হচ্ছে ভাই, জিনের কারণে, এই জন্য এটা কি হচ্ছে, জিনগত বৈচিত্র্য। তাহলে একই প্রজাতি, অর্থাৎ একই বাস্তু সংস্থান, একই প্রজাতি, বাট তারপরও ডিফার হইতেছে কি কারণে, জিনের কারণে। এই যে বৈচিত্র্য, সেটাই যেরকম আমি এখন তুলনা দিয়ে বলতে পারি, যেমন আমরা যদি আমেরিকান মানুষের সাথে কথা বলি বা ইউরোপিয়ানদের সাথে কথা বলি, ওদের চেহারা হচ্ছে একদম ধবধবে ফর্সা, ওদের চুলের কালার হয় হালকা বাদামি, ওদের চোখের কালার হয় একরকম, ওদের চোখের আইরিশের বর্ণ হয় একরকম। কিন্তু আমাদের এশিয়ানদের দেখো, আমাদের এশিয়ানরা হচ্ছে কমপ্লিট একটা সংকর জাতি, মিক্সড, মানে না আবার নিগ্রোদের মতো না, আবার আফ্রিকানদের সাথে দেখো, আফ্রিকানরা একদম কালো নিগ্রো, ঠিক আছে? ওরা হচ্ছে একদম শ্বেতাঙ্গ ইউরোপিয়ানরা, আর আফ্রিকানরা হচ্ছে কি একদম নিগ্রো। তাহলে একটা ইউরোপিয়ান শ্বেতাঙ্গের সাথে একটা আফ্রিকান নিগ্রোর কত ডিফারেন্স, চিন্তা করো, চেহারা থেকে শুরু করে, উচ্চতা থেকে শুরু করে, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব দিক থেকে, হ্যাঁ, যত দিক থেকে পসিবল, চুলের বর্ণ থেকে শুরু করে, চুলের টেক্সচার থেকে শুরু করে, ইভেন চুলের টেক্সচারটাও ভিন্ন। তোমার ইউরোপিয়ানদের চুলের টেক্সচার হয় অনেক পাতলা, তুমি দেখলে বুঝবা, একটু পর স্টাইল করে, হ্যাঁ, কিন্তু নিগ্রোদের হেয়ারের যে টেক্সচার খুবই শক্ত হেয়ার টেক্সচার, এটা নিয়ে মানে ফ্লেক্স করার মতো কিছু নাই, ঠিক আছে? সো বিষয়টা এমন আর কি, হ্যাঁ। তো এত যে ডিফারেন্স, এটা কি জন্য হয়েছে, জিনগত কারণে। তাহলে এটাই কি, জিনগত কারণে। তাহলে উদাহরণ বলতে পারবা আশা করি। এখন আমি সংজ্ঞাটা লেখাই দিই, দেখো, ইকোসিস্টেম ফিক্স করো, নির্দিষ্ট বাস্তু সংস্থানে অবস্থিত নির্দিষ্ট প্রজাতির ভিন্ন ভিন্ন সদস্যদের মধ্যে জিনের পার্থক্যের কারণে যে বৈচিত্র্যের সৃষ্টি হয়, জিনের পার্থক্যের কারণে যে বৈচিত্র্যের সৃষ্টি হয় তাকে জিনগত বৈচিত্র্য বলে, ঠিক আছে? ক্লিয়ার তো? দেখো ক্লিয়ার কিনা দেখো, আমার মনে হয় 3টা সংজ্ঞা তোমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার। তাহলে এটার উদাহরণটা কি লিখবা, উদাহরণটা লেখো যে ইউরোপিয়ান শ্বেতাঙ্গ এবং
আফ্রিকান শ্বেতাঙ্গ, সরি আফ্রিকান নিগ্রো, তারা দুইজনই হোমোসাপিয়েন্স তথা মানুষ, একই প্রজাতি, কিন্তু জিনের পার্থক্যের কারণে তাদের মধ্যে এত বৈচিত্র্য, এটাই জিনগত বৈচিত্র্য। শেষ, বুঝা গেছে? সো জিনগত বৈচিত্র্য আসলে অবশ্যই এরকম একটা সুন্দর উদাহরণ দিয়ে ব্যাখ্যা করে দিবা। আগে জিনিসটা বুঝাবা, বুঝানোর পর ব্যাখ্যা করে দিবা। সোজা কথা হচ্ছে এটা। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, এক্সাম নেওয়া হবে কালকে, আজকে না, এক্সাম কালকে। হ্যাঁ, ক্লিয়ার, ওকে, ঠিক আছে, কারো কোনো সমস্যা নাই। তাহলে এখন আমাকে একটা সিম্পল প্রশ্নের উত্তর দাও। এই তিনজন, এই তিনটা প্রজাতির মধ্যে, সরি এই তিনটা বৈচিত্র্যের মাঝখানে, এই তিনটা বৈচিত্র্যের মাঝখানে আমাকে এখন সবাই কুইজের মতো অ্যান্সার করো, কোনটাকে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বলা হবে? অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বলা হবে, আর কোনটাকে আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বলা হবে? দেখো, প্রশ্নটা উত্তর দেওয়ার আগে আমি তোমাদেরকে একটা হিন্ট দিয়ে দিই। সেই হিন্টটা হচ্ছে, দেখো ভাইয়া, যে অন্ত শব্দের অর্থ হচ্ছে ভিতরে। অন্ত শব্দের অর্থ হচ্ছে কি, যেটা নিয়ে আলোচনা করতেছে সেটার ভিতরে। অন্ত শব্দের অর্থ হচ্ছে ভিতরে, যে জিনিসটা নিয়ে আলোচনা করতেছি তারই ভিতরে, বাহিরে না। তারপরে আন্ত শব্দের অর্থ হচ্ছে কি, দুইটার মাঝখানে, দুইটার কম্পারিজন, মানে দুইয়ের মাঝে। আন্ত শব্দের অর্থই হচ্ছে কি দুইয়ের মাঝে। ইংলিশে জিনিসটাকে বলা হবে ইন্টার স্পেসিস। আন্ত শব্দের ইংরেজি হচ্ছে ইংলিশে ইন্টার, আন্ত শব্দের ইংরেজি হচ্ছে ইংরেজিতে ইন্টার। তো তোমরা এখন কোথায় পড়ো বলো তো? তোমরা এখন পড়ো হচ্ছে ইন্টারমিডিয়েটে। কেন বলে? কারণ হচ্ছে তোমরা না এখন বেসিক্যালি স্কুলে আসো একদম ছোট, না আবার একদম ভার্সিটি চলে গেছো। সো ছোট এবং বড়র মাঝখানে একটা লেভেল, তোমরা এখন একটা কনফিউশন লেভেলে আসো, না তোমরা এখন একদম বড়, না তোমরা একদম ছোট, তাই না? সো দুইয়ের মাঝে তোমরা আসলে ঝুলে আসো। সো এই জন্য তোমাদের লেভেলটাকে কি বলা হয়? ইন্টারমিডিয়েট, তাই না? সো ইন্টার মানে দুইয়ের মাঝে। আর ইংলিশে অন্ত মানে হচ্ছে ইন্ট্রা, ঠিক আছে? এটার অর্থ কি হবে? ভিতরে। তাহলে এখন তোমরা একটু অ্যান্সার করে ট্রাই করো, এই তিনটা বৈচিত্র্যের মাঝে কোনটাকে অন্তঃপ্রজাতিক বলা হবে, কোনটাকে আন্তঃপ্রজাতিক বলা হবে? তোমরা সিম্পল আইকিউর উপর যদি তোমরা বুঝে থাকো, আমার মনে হয় তোমরা অ্যান্সারগুলো ঠিক করবা। যদি তোমরা না বুঝে থাকো তাহলে তোমরা ভুল করবা। দেখি আমি এখন একটু কমেন্ট সেশনটা দেখি। ওকে, ফার্স্ট হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি এন্ড সেকেন্ড হচ্ছে স্পিসিস ডাইভার্সিটি। ওকে, সবার অ্যান্সারই সেম। দেখি তো ঠিক কিনা কথাটা। আন্তঃপ্রজাতিক বলতে দুইটা প্রজাতি ভিন্ন, তাই না? দুইটা প্রজাতির মধ্যে আমরা একটু ডিফারেন্স করবো, তার মানে এটা প্রজাতিগত বৈচিত্র্য হবে। ঠিক আছে, রাইট। তাহলে সেকেন্ড নাম্বারটা তোমাদের ঠিক।
এবং ফার্স্টটা দেখি তো একই প্রজাতির মধ্যে, তার মানে হচ্ছে কি ভিতরে, তাহলে একই প্রজাতির মধ্যে আমরা যখন আলোচনা করতেছি দুইটা ভিন্ন সদস্যের মধ্যে, একই প্রজাতির ভিন্ন সদস্যদের মধ্যে, তখন হচ্ছে সেই জিনিসটা জিনগত বৈচিত্র্য এবং সেটাই হচ্ছে অন্তর্প্রজাতিক বৈচিত্র্য। ঠিক আছে, তাহলে এখন তোমরা অপর নাম আসলে পারবা আশা করি। দেখো এই অপর নামটাই কিন্তু শুরুতে দেওয়া ছিল স্লাইডের, কিন্তু এটা অনেকে তখন বলতে পারতাম না। তাহলে আমরা কোনো কিছু মুখস্থ করবো না ভাইয়া, একটু চিন্তা করবো, একটু চিন্তা করলে হচ্ছে কি ম্যাক্সিমাম জিনিস আসলে মুখস্থ থেকে আমরা বের হয়ে আসতে পারবো, ম্যাক্সিমাম জিনিস আসলে মুখস্থ থেকে বের হয়ে আসতে পারবো। আমরা সত্যিকার অর্থে আমরা মনে করি কি বায়োলজি 90% জিনিস মুখস্থ, বাট এটা অ্যাকচুয়ালি রিভার্স। সত্যিকার অর্থ হচ্ছে কি 60% জিনিস আমরা অনেক কিছু টেকনিক দিয়ে মনে রাখতে পারবো। হ্যাঁ, মানে 60 to 70% জিনিস আমরা টেকনিক দিয়ে মনে রাখতে পারবো, আমাদের তেমন কোনো এফোর্ট দেওয়া লাগবে না। জাস্ট হয়তো 30% 40% তথ্য আছে যেগুলো খুব এফোর্ট দেওয়া লাগে। ঠিক আছে, তো আমরা এইভাবেই করে শিখবো যাতে আমাদের ইয়ে হয়। আচ্ছা, পরীক্ষা পিছানোর কথা বলতেছো ভাইয়া। আচ্ছা, আমার সমস্যা নেই পরীক্ষা পিছানো বলতে। আমি বলি পরীক্ষা যে ব্যবস্থাটা সেটা হচ্ছে কি এক্সাম সিস্টেম হচ্ছে এমন ভাবে তোমার দেয়া থাকবে, তুমি যখন পরীক্ষা দিতে চাও, এটা যদি তুমি পরবর্তীতে পরীক্ষা দিতে চাও পরবর্তীতেও তুমি পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, পরবর্তীতে তুমি পরীক্ষা দিতে পারবে এবং হাইয়েস্ট নাম্বার কে করছে সেটা দেখানোর একটা ব্যবস্থা থাকবে, আই গেস লিডার বোর্ড টাইপ কিছু একটা থাকবে। ঠিক আছে, সো এটা আমাদের কিউইজি থেকে ব্যবস্থা করা থাকবে। ওকে, তুমি যদি আরো পড়াশোনা করে পরে পরীক্ষা দিতে চাও ইটস আপ টু ইউ, বাট আমি সবসময় হচ্ছে একটা আইডিয়াল ডেটে পরীক্ষা দিতে বলবো সবাইকে, যে চ্যাপ্টার শেষ হয়েছে মোটামুটি আমি তারপর থেকে যারা আমার সাথে আগাইছো অ্যাটলিস্ট তারা হচ্ছে ওই দিনটাতে সবাই পরীক্ষা দিও এবং তাদের মেরিটটা সেদিন অ্যাটলিস্ট দেখে ফেলো যে আমরা কি ভালো করলাম বা কি খারাপ করলাম। হ্যাঁ, এরপরও পরীক্ষা তুমি দিতে পারবা। ঠিক আছে, আচ্ছা তারপর আমি দেখি ভাইয়া আমার যদি পিছাইতে পারি। এখন সবাই কি বলে, সবাই কি পরীক্ষা পিছানোর পক্ষে কিনা তোমরা একটু জানাও। ওকে, যদি সবাই পরীক্ষা পিছানোর পক্ষে থাকলে আমি পিছাই দিব। আচ্ছা, আর কোনো কোশ্চেন বা কিছু নাই। ওকে, সো এই জিনিসটা এখন আমরা বুঝি যে যে সকল অঞ্চলে যে সকল অঞ্চলে জীববৈচিত্র্য খুব বেশি তাদেরকে আমরা বলি হচ্ছে জীববৈচিত্র্যের হটস্পট বলা হয়। কি বলা হয়? জীববৈচিত্র্যের হটস্পট। সো এরকম জীববৈচিত্র্য হটস্পট আমাদের কয়টা আছে? প্রায় 25টার মতো। এই 25টার মধ্যে বাংলাদেশ কোন হটস্পটের মধ্যে পড়ছে? সেটা হচ্ছে ইন্দো বার্মা হটস্পটের অন্তর্গত। সো এই তথ্যটা তোমার আজ বলে নাই ভাই, এই তথ্যটা রেফারেন্স হচ্ছে কি পিওরলি আলিম স্যার। ঠিক আছে, সো যারা একটু এক্সট্রা ইনফরমেশন পড়ে রাখতে চান, মানে অ্যাডমিশন মুখী একটু হালকা আপনারা একটু আগায় রাখতে চাবেন, তারাই দেখবেন, নাইলে আসসালামু আলাইকুম টাটা, দেখার দরকার নাই। যেহেতু একটু হইলেও পড়াইছি, একটু হইলেও মনে থাকবে যে এটা কোন একটা সময় ভাইয়া পড়াইছিল, এটা হয়তো দেখতে পারো। আচ্ছা, তাইলে আমাদের মোটামুটি প্রাণী বৈচিত্র্য যে জিনিসটা, এটা তো অ্যাটলিস্ট ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ার হলো কিনা সেটা দেখো। তাহলে এখন আমরা প্রাণী বৈচিত্র্য যেহেতু ক্লিয়ার হয়ে গেছে, এখন আমাদের উচিত হচ্ছে সরাসরি চলে যাওয়া হচ্ছে প্রাণী শ্রেণীবিন্যাসে চলে যাওয়া উচিত। তো শ্রেণীবিন্যাসে আমরা চলে যাই। তো শ্রেণীবিন্যাসের ভিত্তি না, আমরা শ্রেণীবিন্যাস আগে একটু ব্যাখ্যা করি জিনিসটা। সবাই আমার সাথে লেখো শ্রেণীবিন্যাস, ইংলিশ ভার্সন লেখো ক্লাসিফিকেশন। ঠিক আছে, তোমাদের যারা ইংলিশ ভার্সন এখানে অ্যাডমিট হইছো, হ্যাঁ, তোমাদের কোনো ফ্রেন্ড সার্কেল যদি থাকে যে জিজ্ঞাসা করে যে ভাইয়া ইংলিশ ভার্সন কোথায় পড়ায় বা হ্যাঁ এরকম, তোমরা কিন্তু ভাইয়ার কোর্সের কথা একটু জানাই দিতে পারো। ঠিক আছে, এটা তোমার বন্ধুদের লাভ হবে। ঠিক আছে, অনেকে হচ্ছে যে খোঁজে, সো আমি ইংলিশ ভার্সনের অ্যাটলিস্ট টার্মিনোলজিগুলো ক্লিয়ার করে দিই। বায়োলজিতে কনসেপ্ট সেম, জাস্ট টার্মিনোলজিগুলো ক্লিয়ার থাকলে মোটামুটি মানে সেম অ্যাকচুয়ালি। আচ্ছা আসো, তো শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন, এটা সংজ্ঞা তোমাকে সবার আগে জিজ্ঞেস করবে। পরীক্ষায় কি আসবে ভাইয়া? এটার সংজ্ঞা আসবে। তাহলে সংজ্ঞাটা একটু লিখে ফেলো ভাইয়ের সাথে সাথে। সংজ্ঞাটা একটু সুন্দর করে লিখে ফেলি আমরা, যে পারস্পরিক সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে জীবকে তথা প্রাণী এবং উদ্ভিদে প্রাণী এবং উদ্ভিদ এগুলোকে বিভিন্ন দলভুক্ত করার প্রক্রিয়াকে আমরা বলবো হচ্ছে শ্রেণীবিন্যাস। আচ্ছা লিখে দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা হলুদ কালারে নেই। পারস্পরিক মানে তো বুঝো, দুইটার মধ্যে ডিফারেন্স করতেছি আমরা। পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে
জীবকে, অর্থাৎ জীবের মধ্যে কে কে আছে? উদ্ভিদ আছে ও প্রাণী আছে, দুইটাই আছে, তাই না? জীবকে বিভিন্ন দলে বিভক্ত করার, দলভুক্ত অথবা দলে বিভক্ত করার প্রক্রিয়াকে শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন বলে। এখন ইংরেজি যারা জানতে চাও, ইংলিশ ভার্সনের ক্ষেত্রে জাস্ট এটা ট্রান্সলেশন করে দিবা, তাতেই চলে যাবে, অথবা তোমাদের আলিম স্যারের বইয়ে যদি কোনো আলাদা ডেফিনেশন থাকে তোমরা সেটা ফলো করতে পারো। সো এখানে জাস্ট যেটা বলা হয়েছে যে আমরা রেসিপ্রোকাল, হ্যাঁ রেসিপ্রোকাল মানে হচ্ছে পারস্পরিক। সো রেসিপ্রোকাল সাদৃশ্য মানে কি? সিমিলারিটিস এন্ড ডিসিমিলারিটিস, অথবা মানে যেটা সিমিলারিটিস না। সো সিমিলারিটিস এন্ড ডিসিমিলারিটিস এই দুটা জিনিস রেসিপ্রোকাল, সিমিলারিটিস এন্ড ডিসিমিলারিটিসের উপর বেস করে একটা জীবকে দলভুক্ত করা, বিভিন্ন দলে বিভক্ত করা, মানে গ্রুপস, ডিভাইডিং ইনটু ভেরিয়াস গ্রুপস। সো আমি যদি বিভিন্ন গ্রুপে বিভক্ত করে দিই, সেটাই হচ্ছে কি আমার শ্রেণীবিন্যাস। তাহলে এইভাবে একটু সুন্দর করে সাজাই নিও, তারপর আমি দেখি সাজাই দেওয়া যায় কিনা। The process of dividing the animals into various groups according to the reciprocal similarities and dissimilarities, according to their reciprocal similarities and dissimilarities. সো এরকম করে একটা সুন্দর সংজ্ঞা দাঁড় করে আনি। ওকে, সো ব্যাপার না, মেইন থিমটা ঠিক থাকলেই চলবে। আচ্ছা, তো আমরা আবার ফিরে আসি আমাদের বাংলা ভার্সনের সংজ্ঞায়। তো যেটা হচ্ছে পারস্পরিক সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে জীবকে আমরা বিভিন্ন দলে বিভক্ত করব, সেটাকে আমরা বলবো যে শ্রেণীবিন্যাস। তো এই শ্রেণীবিন্যাস নিয়ে যে বিদ্যাটা, এই শ্রেণীবিন্যাস নিয়ে যে বিদ্যা, সেটাকে বলা হয় শ্রেণীবিন্যাস বিদ্যা। অর্থাৎ বিজ্ঞানে যে শাখায় শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় শ্রেণীবিন্যাস বিদ্যা। তাহলে এই বিদ্যাটাকে বলা হয় শ্রেণীবিন্যাস বিদ্যা। শ্রেণীবিন্যাস বিদ্যা। এখন তুমি বলতে পারো ভাই এটা তো সোজা একটা জিনিস, শ্রেণীবিন্যাস যে আলোচনা করা হয় সেখানে শ্রেণীবিন্যাস বিদ্যাই বলবো, কিন্তু এটার ইংরেজিটা ভাই একটু জানতে হবে যে ভাইয়া, এই জন্য হচ্ছে এটার ইম্পর্টেন্সটা। ইংরেজিটা হচ্ছে ট্যাক্সোনমি। সো হোয়াট ইজ ট্যাক্সোনমি? বিজ্ঞানে যে শাখায় হচ্ছে তোমার ক্লাসিফিকেশনে পড়াশোনা করা হয় তাকে আমরা বলবো হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। ওকে, আচ্ছা, তো এখন আসো যে শ্রেণীবিন্যাসের জনককে, শ্রেণীবিন্যাসের জনককে, শ্রেণীবিন্যাসের জনককে, অর্থাৎ আমরা বলতে পারি ফাদার অফ ট্যাক্সোনমিকে, শ্রেণীবিন্যাস বিদ্যার জনককে, সে হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। আমরা সবাই এই নামটার সাথে পরিচিত, সবাই এই নামটার সাথে পরিচিত, ক্যারোলাস লিনিয়াস। উনি অ্যাকচুয়ালি শুধুমাত্র শ্রেণীবিন্যাস বিদ্যার যে জনক তা না, উনি একই সাথে অনেকগুলো ক্রেডিট আছে তার। আমরা তার একটু জীবনের কৃতিত্বগুলো যদি হালকা একটু জেনে নিতে পারি মনে হয় ভালো হয়। তো আমরা একটু জীবনে তার ক্রেডিটগুলো জেনে নিই। প্রথম কৃতিত্ব আমরা জানলাম কি, সে হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যার জনক। তাহলে একটু ইংরেজিতে এই কথাটাই লিখি, ফাদার অফ ট্যাক্সোনমি। সে হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমির জনক, সোজা কথা। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা যেটা জানবো, উনি হচ্ছে দ্বিপদ নামকরণ আছে না, একটা বৈজ্ঞানিক নামকরণ দুই ধরনের, একটা হচ্ছে দ্বিপদ নামকরণ হয়, একটা হচ্ছে ত্রিপদ নামকরণ হয়। আমরা একটু পরে শিখবো সেটা। সো বৈজ্ঞানিক নামকরণ যে দুই প্রকার হয় তার মধ্যে দ্বিপদ নামকরণ হচ্ছে বেসিক। সো এই দ্বিপদ নামকরণের ভিত্তি রচনা করে গেছে দ্বিপদ নামকরণ যে একটা গণ এবং প্রজাতির নাম দিয়ে হবে, উনি দ্বিপদ নামকরণ প্রথাটা নাই, উনি প্রচলন করছে বা ভিত্তি রচনা করে দিয়ে গেছে, সোজা কথা। দ্বিপদ নামকরণের সাথে তার একটা ওতপ্রোতভাবে জড়িত আছে তার হিস্ট্রি। আমরা এটা আরেকটু ভালো করে পরে জানবো। হ্যাঁ, তারপরে হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে তার একটা গ্রন্থ ছিল, যে গ্রন্থটার নাম হচ্ছে স্পিসিস প্লান্টারাম। ঠিক আছে, তার গ্রন্থটার নাম হচ্ছে স্পিসিস প্ল্যান্টারাম। সো এই গ্রন্থটার দশম সংস্করণ, ইফ আই এম নট রং 10th এডিশনে উনি হচ্ছে দ্বিপদ নামকরণ নিয়ে উনি এসব বক্তব্য দিছিল। তাহলে উনার এই বইটার 10th এডিশনে উনি হচ্ছে দ্বিপদ নামকরণ নিয়ে অনেক
ইম্পর্টেন্ট কথাবার্তা বলে গেছে, যেটার পরে আমরা বিপদ নামকরণ আমরা লাস্ট আমরা শেষমেশ দাঁড় করাইতে পারছি। ওকে, তাহলে দ্বিপদ নামকরণ হচ্ছে, আচ্ছা তাহলে স্পিসিস প্লান্টারাম এই গ্রন্থের রচয়িতা। ঠিক আছে, তাহলে ক্যারোলাস লিনিয়াসের নাম কিন্তু অনেক কারণে ফেমাস। আচ্ছা, আমরা যেহেতু ফাদার অফ ট্যাক্সোনমি পড়ছি, আমরা কি আসলে পুরা পুরা জীববিজ্ঞানের জনককে আমরা এটাকে জানি? বা আজকে যে আমরা জুলজি পড়তেছি, জুলজির জনককে আমরা জানি? বা আমরা যে কিছুদিন পর বোটানি পড়বো, অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান, তার জনককে আমরা কি জানি? তাহলে আমাদের মনে হয় মানে ক্যারোলাস লিনিয়াসের পাশাপাশি আমরা আরো 3টা জনক জানা উচিত। ঠিক আছে, 3টা জনক জানা উচিত আমার মনে হয়। একই সাথে যেহেতু টপিকটা আসছে, অবশ্যই এটা একই সাথে পড়ে নেওয়া উচিত। সেটা হচ্ছে আমরা কমপ্লিট জীববিজ্ঞানের জনককে, আমি দেখি তোমরা জানো কিনা, আমি তোমাদের উপর ছেড়ে দিই, দেখি তোমরা একটু কুইজের মতো অ্যান্সার করা ট্রাই করো। কমপ্লিট জীববিজ্ঞানের জনককে, তারপরে হচ্ছে তোমার শুধু প্রাণীবিজ্ঞান বা জুলজির জনককে, ঠিক আছে, তারপরে শুধু উদ্ভিদ বিজ্ঞানের জনককে। ট্রাই টু অ্যান্সার। আচ্ছা, দেখি তোমরা কি অ্যান্সার করছো। কই গেল? ওকে, জুলজির জনক হচ্ছে এরিস্টটল। ওকে, থিওফ্রাস্টাস। আচ্ছা, সাউন্ড কি সবার কাছেই খুব কম আসতেছে কিনা একটু জানাও। হ্যাঁ, সাউন্ডটা একটু বাড়ায় দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা দেখি, দাঁড়াও একটু হোল্ড করো, তাহলে লাইভটা একটু হোল্ড করো। আচ্ছা, চেক করে আসলাম, আসলে মানে ওইভাবে সাউন্ড বাড়ানোর সিস্টেম নাই আর কি। হ্যাঁ, আচ্ছা, একটু কষ্ট করে যারা হচ্ছে সাউন্ড কম পাচ্ছ, একটু ইয়ারফোন বা কিছু একটা কানে লাগাও, আই গেস শব্দ ভালোভাবে পাবা। কারণ আমি যদি এখন সাউন্ড কোনো সিস্টেম সেটিংস নষ্ট করি, এখানে দেখা যাবে বাইরের শব্দ বেশি আসবে, উল্টা আমার শব্দটাও হয়তো একটু বাড়বে, কিন্তু মানে এত আনক্লিয়ার শব্দ পাবা, উল্টা বিরক্ত হয়ে যাবা। ঠিক আছে, একটু ইয়ারফোন কানে লাগাও কষ্ট করে। লাইভে একটু সাউন্ড হালকা কম হয়, এটা হচ্ছে যে
জিনিসটা এমনই, আমরা লাইভ যখন করব আসলে কিছু জিনিস আমাদের একটু মেনে নিতে হবে, কিছু করার নাই। আচ্ছা, তো জীববিজ্ঞানের জনককে, তো আমরা যখন এডিটিং করি ওখানে তখন সাউন্ড বাড়ায় দিই আর কি। আচ্ছা, সো জীববিজ্ঞানের জনককে, জীববিজ্ঞানের জনক হচ্ছে এরিস্টটল। বুঝে আসছে? এরিস্টটল হচ্ছে জীববিজ্ঞানের জনক। আবার প্রাণীবিজ্ঞানের জনককে, আবার সেম, তাও হচ্ছে এরিস্টটল। সো এরিস্টটল এই ভাই মানে মোটামুটি অনেক কিছুরই জনক। উনি একই সাথে পুরা জীববিজ্ঞানের জনক, উনি আবার একই সাথে প্রাণীবিজ্ঞানের জনক, আবার উদ্ভিদ বিজ্ঞানের জনকটাকে, এটা হচ্ছে আলাদা, থিওফাস্টাস। সেটা কি হবে? থ্রিও থ্রিও ফ্রাস্টাস, থ্রিও ফ্রাস্টাস, থ্রিও ফ্রাস্টাস। ওকে, ক্লিয়ার? তো আমরা আশা করি অনেক কিছু একসাথে ক্লিয়ার করে দিলাম। তাহলে আমরা শ্রেণীবিন্যাসের সংজ্ঞা পারি, যেটা আমাদের 1 নম্বর জ্ঞানমূলকে আসবে। তারপর আমরা শ্রেণীবিন্যাস বিদ্যা কি কি বলে, ট্যাক্সোনমি বলে সেটা জানলাম। সেই শ্রেণীবিন্যাস বিদ্যার জনককে সেটা জানলাম, ক্যারোলাস লিনিয়াস। আবার দ্বিপদ নামকরণ তার আনসে কে বা ভিত্তিটা মানে কে প্রদান করছে সেটা আমরা জানলাম। তারপরে হচ্ছে স্পিসিস প্লান্টারাম নামে গ্রন্থের রচয়িতাকে, সেটাও আমরা জানলাম। অনেকগুলো এমসিকিউ কিন্তু আমাদের জানা হয়ে গেল, এবং পাশাপাশি আমাদের অনেক কিছু জনক জানলাম। এখন আসো শ্রেণীবিন্যাস রিলেটেড 3টা মারাত্মক মারাত্মক কনফিউজিং জিনিস। আমি যখন প্রথম স্টুডেন্ট পড়াতাম, যখন প্রশ্ন করতাম, ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করতো। বাট আমি এখন হচ্ছে কি, এটা পরীক্ষার মাধ্যমে ভুল না ধরায় দিয়ে আমি হচ্ছে কি আগেই ভুলটা মানে শিখাই দিই, যেটা তোমরা ভুল করো না। হ্যাঁ, তো আগে হচ্ছে জিনিসটা না শিখায় পরীক্ষায় ভুল করাইতাম, একটু পার্ট নিতাম, তারপর হচ্ছে শিখাই দিতাম। তো এখন জিনিসটা অ্যাভয়েড করি, পার্ট নিয়ে কি লাভ। আসো, 3টা জিনিস কিন্তু আলাদা। একটা হচ্ছে শ্রেণীবিন্যাসের ভিত্তি, প্রশ্নটা বুঝো। তোমাকে যখন এমসিকিউতে প্রশ্ন করা হবে শ্রেণীবিন্যাসের ভিত্তি, অর্থাৎ ইংলিশে হচ্ছে, ইংলিশ ভার্সনে হচ্ছে বেসিস অফ ক্লাসিফিকেশন, সেটা একটা আলাদা জিনিস। যদি বলা হয় একক, শ্রেণীবিন্যাসের একক, শ্রেণীবিন্যাসের একক বা ট্যাক্সন বা আবশ্যিক ধাপ, 3টা প্রশ্নই সেম, 3টা প্রশ্নই সেম। শ্রেণীবিন্যাসের একক, শ্রেণীবিন্যাসের ট্যাক্সন, শ্রেণীবিন্যাসের আবশ্যিক ধাপ, সবগুলো প্রশ্ন একই। আবার শ্রেণীবিন্যাসের মূলনীতি। হ্যাঁ, তাহলে 3টা আলাদা প্রশ্ন। তাহলে 3টা প্রশ্নের উত্তর কি? আচ্ছা, একটু আজান দিচ্ছে, আমরা একটু সাইলেন্ট যাই, একটু লিখে দিই। আচ্ছা, আজান দিচ্ছে, তাই আমরা একটু সাইলেন্ট। হ্যাঁ, আজানের পর আমি সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি। বাইরে আজান দিচ্ছে।
তুলো এগুলো। হ্যাঁ, আরেক মিনিট দাঁড়াও, আজানটা শেষ হোক। আচ্ছা, শ্রেণীবিন্যাসের মূল নীতি বা নীতি পাঁচটা যেটা বলছি না, এই পাঁচটা নীতি একটু ওই জায়গায় একটু লিখে নাও। হ্যাঁ, শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য নির্ধারণ, শনাক্তকরণ, ক্যাটাগরিকরণ বা র্যাঙ্কভুক্তিকরণ, নামকরণ এবং হচ্ছে সংরক্ষণ। এই পাঁচটা পয়েন্ট, ওই যে মূল নীতি বা নীতি লিখলাম না, এই শ্রেণীবিন্যাসের নীতি হচ্ছে এই পাঁচটা পয়েন্ট ওইদিকে একটু অ্যাড করে নাও। আমি একটু টাইম দিচ্ছি, একটু অ্যাড করে নাও, 30 সেকেন্ডের মতো টাইম দিচ্ছি, দ্রুত একটু অ্যাড করে নাও। আচ্ছা, আশা করি অ্যাড করে ফেলছো বা করতেছো। তাহলে এখন আমরা শুরু করি। হ্যাঁ, দেখো স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে দেখো, শ্রেণীবিন্যাসের ভিত্তি যদি জিজ্ঞাসা করা হয় যে কয়টা, এটা জেনারেল ক্ষেত্রে তোমাকে জিজ্ঞেস করবে না, এটা কখনোই করবে না, কারণ শ্রেণীবিন্যাসের ভিত্তি ফিক্স না। এটা 16 থেকে 17টা পয়েন্ট হয়, এটা ভেরি করে বিভিন্ন বই টু বই। হ্যাঁ, তোমাদের এখন রিসেন্ট এডিশনে কয়টা মানে ভিত্তি দেওয়া হয়েছে আজমল স্যারের বই একটু গণে নিবা, সেই অনুযায়ী বলবা যে ভিত্তি এতটা। কিন্তু এটা প্রশ্ন কখনো হবে না সচরাচর। বাট জেনে রাখো এটা আলাদা জিনিস। শ্রেণীবিন্যাসের ভিত্তি কি জিনিস? যেই জিনিসগুলোর উপর ভিত্তিতে আমরা জাস্ট ক্লাসিফাই করি জিনিসগুলোকে, শেষ। আমরা সংজ্ঞায় কখনোই আসবে না সেভাবে। শ্রেণীবিন্যাসের একক যদি জিজ্ঞাসা করা হয়, সেটা হচ্ছে আবশ্যিক ধাপ থেকে বলতে পারবো যে একটা প্রাণীকে শ্রেণীভুক্ত করতে গেলে বা শ্রেণীবিন্যাস করতে গেলে যে সকল ধাপে অবশ্যই আবশ্যিকভাবে বিন্যস্ত করতে হয় তাদেরকে আমরা বলবো আবশ্যিক ধাপ। তাহলে কিংবা সেগুলোকে আমরা বলবো শ্রেণীবিন্যাসের একক। আর শ্রেণীবিন্যাসের প্রতিটি একককে এক একটি ট্যাক্সন বলে। সো অনেক সময় পরীক্ষায় ট্যাক্সনের সংজ্ঞাটা জিজ্ঞেস করে। পরীক্ষায় আসে কি জানো ভাইয়া, ট্যাক্সনের সংজ্ঞাটা। তাহলে ট্যাক্সনের সংজ্ঞাটা বলবা কি, শ্রেণীবিন্যাসের প্রতিটি একককে, শ্রেণীবিন্যাসের প্রতিটি একককে এক একটি ট্যাক্সন বলে। ঠিক আছে, তাহলে একক যে কথা অবশ্যই ট্যাক্সন সেম কথা, বুঝতে পারতেছো? তো শ্রেণীবিন্যাসের প্রতিটি একক হচ্ছে এক একটা ট্যাক্সন, বুঝা যাচ্ছে? তাহলে সেই অনুযায়ী আমাদের আবশ্যিক ধাপ হচ্ছে 7টা। তার মানে আবশ্যিক ধাপ 7টা মানে হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাসের এককও 7টা, শ্রেণীবিন্যাসের ট্যাক্সনও অবভিয়াসলি 7টা, বুঝা যাচ্ছে? তার মানে আমরা যদি বলি কিংডম একটা ট্যাক্সন কিংবা একটা একক, ফাইলাম একটা একক কিংবা একটা ট্যাক্সন কিংবা আবশ্যিক ধাপ। সো এটা হচ্ছে কথা। তাহলে আবশ্যিক ধাপ 7টা, সিরিয়ালি মনে রাখতে হবে। সিরিয়ালি কি কি ভাইয়া? কেপিসি অফ জিএস। সো এই জন্য তিনটাকে ভাগ করছি, তিনটা এরিয়া ভাগ করছি। আচ্ছা, কেপিসি অফ জিএস। তো এভাবে করে মনে রাখলে কখনোই শ্রেণীবিন্যাসের এককগুলো উপর থেকে নিচ পর্যন্ত কখনোই ভুল হবে না। তাহলে মাথায় রাখবো কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। এখন এগুলো বাংলা শিখি। কিংডম মানে রাজ্য বা জগৎ, ফাইলামের মানে হচ্ছে পর্ব, ফাইলামের আরেকটা সিনোনিম হচ্ছে ডিভিশন। সো ডিভিশন বা বিভাগ যে কথা, পর্ব বা ফাইলাম এক্স্যাক্টলি সেম কথা, একই লেভেলে আছে। ক্লাসে হচ্ছে শ্রেণী, অর্ডার হচ্ছে বর্গ, ফ্যামিলি হচ্ছে গোত্র, জেনাস হচ্ছে গণ, স্পেসিস হচ্ছে প্রজাতি। ক্লিয়ার? সেভাবে করে বাংলাগুলো সহ আমরা পড়ে নিব। গেল শ্রেণীবিন্যাসের মূল নীতি বা শুধু নীতি। শুধু নীতি কয়টা? শ্রেণীবিন্যাসের নীতি 5টা। 5টা নীতি তোমার সেখান থেকে লিখে নিতে বলছি। এখন নীতিগুলো কখনো মুখস্থ করা লাগবে না, জাস্ট কখনো এমসিকিউতে যদি কোনো কারণে আসে যে নীতি কয়টা সেটা লাগবে। আর হচ্ছে কখনো যদি এমসিকিউতে এভাবে এসে যায় যে নিচের কোনটি শ্রেণীবিন্যাসের নীতি নয় বা নিচের কোনটি শ্রেণীবিন্যাসের নীতি, এরকম করে কোনো একটা প্রশ্ন এসে গেলে জাস্ট নাম, 5টা নীতির নামটা জাস্ট একটাবার দেখে গেলে অ্যাটলিস্ট বলতে পারবা। ঠিক আছে, সেভাবে এটা ইম্পর্টেন্ট না। এখন মাথায় রাখবো শ্রেণীবিন্যাসের গুরুত্ব। শ্রেণীবিন্যাসের গুরুত্ব একটু আমরা শিখে নিব বই থেকে।
শ্রেণীবিন্যাসের গুরুত্ব আমরা একটু বই থেকে শিখে নেব, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা এটা তোমাদের ক্লাস 8 থেকে পড়তেছো, 8এও পড়ছো, 9এও পড়ছো, 10এও পড়ছো বলতে গেলে, আমি যদি ভুল না করি। সব শ্রেণীবিন্যাসের গুরুত্ব আমরা অনেক কিছু পড়ছি। কি রকম আমরা জানি যে দুইজনের মধ্যে যদি পার্থক্য করি আমরা অনেকগুলো বৈশিষ্ট্য জানতে পারবো। তারপর এদের মানে বৈশিষ্ট্যগুলো নিয়ে স্টাডি করা অনেক সোজা হয়, ঠিক আছে, কম সময়ে অনেকগুলো প্রাণী নিয়ে জানা সম্ভব হয়। তো এরকম করে অনেকগুলা মানে সুন্দর সুন্দর পয়েন্টে তুমি ভাগ করতে পারবা। একটু বইটা রিডিং দাও, বইয়ের মধ্যে সরাসরি পেয়ে যাবা ম্যাক্সিমাম ক্ষেত্রে, আর যেগুলো একটু বানায় লিখতে পারবা কোনো সমস্যা নেই, তো বানায় লিখবা। তো শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা হালকা করে পড়বা, যদি আসেও এটা কোনো কারণে আসলে এটা অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, এটা তেমন একটা ইম্পর্টেন্স না। আমি জাস্ট একটু বলে রাখলাম যে তুমি যদি চাও পড়ে রাখতে পারো শ্রেণীবিন্যাসের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। এখন আর কি পড়া যায়? এখন যেহেতু আমরা ট্যাক্সনগুলো নিয়ে আলোচনা করছি, সেটা মাথায় রাখবা। শ্রেণীবিন্যাসের মধ্যে অবশ্যই তুমি দেখো তো সর্বোচ্চ একক কোনটা? সর্বোচ্চ একক হচ্ছে অবশ্যই কিংডম বা জগৎ। তাহলে সর্বনিম্ন একক কোনটা? স্পেসিস। সর্বনিম্ন একক হচ্ছে স্পেসিস। এই ধরনের খুবই সহজ সহজ এমসিকিউ আছে, কিন্তু সহজ সহজ এমসিকিউ আসলেও পোলাপাইন ভুল করে। কারণ প্রশ্ন অনেক সময় করে যে শ্রেণীবিন্যাসের ভিত্তি একক কোনটা, মানে হুইচ ইজ দ্য বেজ ইউনিট, হুইচ ইজ দ্য বেজ ইউনিট অফ ক্লাসিফিকেশন। তখন সবাই ভুল করে দেয় কি উপরেরটা কিংডম, মনে করছে রাজা, যেহেতু রাজাই তো রাজ্য চালায়, তাহলে হচ্ছে রাজাই মনে হয় প্রধান। আরে না রে বাবা, সবচেয়ে নিচে যারা প্রজা, দেখো রাজা প্রজা, প্রজা প্রজাতি, জিনিসটা মজা লাগে। তো রাজাতে রাজ্য, তো প্রজাতে প্রজাতি। সো অ্যাকচুয়ালি কিন্তু প্রজারাই কিন্তু অ্যাকচুয়ালি তোমার প্রাণ শক্তি, কারণ প্রজা যদি কাজ না করে, রাজা ওখান থেকে যত নির্দেশনাই দেখ না কেন আলটিমেটলি লাভ নাই। তো এই ঠিক তেমনি আমাদের শ্রেণীবিন্যাসের ভিত্তি হচ্ছে অ্যাকচুয়ালি প্রজা বা প্রজাতি। সো প্রজাতি হচ্ছে আমাদের ভিত্তি একক। আরেকভাবে চিন্তা করো, কোনো কিছুর ভিত্তি বা ফাউন্ডেশন এটা কখনোই উপরে থাকে না। একটা বিল্ডিং এর ফাউন্ডেশন অবশ্যই বিল্ডিং এর নিচে থাকে, তাই না? সবকিছুর জিনিস ভিত্তি বা ফাউন্ডেশন বা বেসিস বা বেস এটা কখনোই উপরে থাকে না, এটা সবসময় নিচে থাকবে। তো এই এমসিকিউটা দয়া করে ভুল করো না। এই এমসিকিউটা যখনই আসে আমি দেখি ম্যাক্সিমাম স্টুডেন্ট আসসালামু আলাইকুম করে ভুল করে দেন। হ্যাঁ, মনে করেন হচ্ছে কিংডম হবে এটার অ্যান্সার না, ভিত্তি একক কিংবা মূল একক যাই বলে থাকেন, একটা গাছের মূলও কই থাকে? নিচে থাকে। তার মানে নিচেরটা হচ্ছে ভিত্তি একক, মূল একক, সর্বনিম্ন একক। ক্লিয়ার? এত ভালো করে এভাবে লিখে দেওয়ার পরও ভুল করার কোনো প্রশ্ন আসে না। এরপরও ভুল করলে আপনারা কষ্ট না পাইলেও আমি নিজে টিচার হিসেবে ব্যথিত হবো যে এত ভালো করে পড়ে দেওয়ার পরও সেম এমসিকিউ আসার পরও ভুল করছে। আচ্ছা, গেল। এখন যেহেতু আমরা এই এককগুলো নিয়ে কথা বললামই, আমরা একটা ঢাকা ইউনিভার্সিটির একটা প্রশ্ন দেখব, যেই প্রশ্নটা আমি যেবার ভর্তি পরীক্ষা দিয়েছিলাম সেবার আসছিল। কেন আমরা আলোচনা করতেছি এটা? কারণ এটা তোমাদের এইচএসসির জন্য, এইচএসসি থেকে জেনে যাওয়াটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদের বইয়ের সরাসরি প্রশ্নটার অ্যান্সার নাই। আমার প্রশ্ন আসছিল কি, মানুষের শ্রেণীবিন্যাস করো। কি আসছে ভাইয়া? মানুষের শ্রেণীবিন্যাস করো। তো এইটা তো দেখে মাথাটা এমনি উল্টে গেছে, কারণ হচ্ছে একে তো মানে মানুষের শ্রেণীবিন্যাস সেভাবে নাই, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের মাথা উল্টে গেছে। বাট আমি আল্লাহর নাম নিয়ে শুরু করছি যে দেখি তো পুরাটা শ্রেণীবিন্যাস পূরণ করতে পারি কিনা। একদম আমার মনে আছে এখনো, আমার সবগুলা শ্রেণীবিন্যাস মানুষের পুরা শ্রেণীবিন্যাসটা লিখে দিয়ে আসতে পারছিলাম ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার রিটেনে। এবং আমার বার থেকে অ্যাকচুয়ালি প্রথম ঢাকা ইউনিভার্সিটির রিটেন শুরু হয়েছে। তো এর আগে কোনো প্রিভিয়াস গাইডলাইন ছিল না যে কি ধরনের রিটেন প্রশ্ন আসবে, সেটা বায়োলজি হোক, কেমিস্ট্রি হোক, ফিজিক্স হোক, অর্থাৎ রিটেন প্রশ্ন কিরকম আসবে এটা আসলে কারো ধারণা ছিল না, কারণ আমার বার থেকে হচ্ছে প্রথম রিটেন প্রশ্ন শুরু হয়েছে। সো বায়োলজির অনেকগুলো প্রশ্ন দেখে অনেকে প্যানিক করছে, কারণ গাদা গাদা প্রায় 7-8টার উপর বৈজ্ঞানিক নাম চাইছে, কঠিন সহজ সব মিলাই। তারপর হচ্ছে কি মানুষের পুরো একটা বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস করতে দিছে, এরকম আরো অনেক কিছু অদ্ভুত অদ্ভুত করতে দিছে। তো যাই হোক, তো এই জন্য মাথায় রাখবা, অনেক কিছু জানার জন্য পড়বা, অনেক সময় এগুলো কাজে লেগে যাবে। মানুষের শ্রেণীবিন্যাস করো। আচ্ছা, এইভাবে না লিখি, এদিকে লিখি মানুষের। তোমরা খাতার উপরে লিখলেও সমস্যা নেই, আমি জায়গা পাবো না উপরে লিখলে। মানুষের শ্রেণীবিন্যাস। আচ্ছা, তো আমরা মানুষের শ্রেণীবিন্যাস করতে গেলে অবশ্যই আমাকে কি কি করতে হবে একটু চিন্তা করো তো। অবশ্যই আমাকে কেপিসি অফ জিএস এ ভাগ করতে হবে, কিংডম, ফাইলাম। আচ্ছা দাঁড়াও, কিংডম, ফাইলাম, ক্লাস, কেপিসি, একটু মাঝখানে ফাঁকা রাখো, হ্যাঁ, কারণ অনেক কিছু ঢুকবে। আচ্ছা, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। আচ্ছা, তো
আমরা জানি যে এগুলো কোনটা দিয়ে কি বোঝাচ্ছে, কিংডম। আমরা বাংলাগুলো আর লিখতেছি না, যেহেতু আমরা ইংরেজি লিখছি আর বাংলাগুলো আমরা জেনে আসছি, বাংলাগুলো যেহেতু জেনে আসছি তাই আমি আর লিখতেছি না। ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। তো মানুষের কিংডম কি, মানুষ কোন কিংডমের মধ্যে পড়ছে? তার আগে আমার কাছে মনে হয় মানুষের শ্রেণীবিন্যাসটার আরো কিছু উপ এককে আমি ভাগ করতে হবে, অধি একক এবং উপ এককে ভাগ করতে হবে। মনে রাখবা, কোনো কিছু যদি কোনো একটা এককের উপরে থাকে সেটা হবে অধি একক, কোনো কিছু যদি এটা নিচে থাকে, আন্ডারে থাকে, সেটা হবে উপ একক। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবা যে উপরে থাকলে কোনো কিছু সেটা হবে অধি একক, অধি সামথিং বা অধিযুক্ত করতে হবে। আবার কোনো কিছু যদি নিচে থাকে, কোনো একটা কিছুর আন্ডারে থাকে, সেটা হবে তোমার উপ। অধি মানে হচ্ছে সুপার, সুপার সামথিং, উপ মানে হচ্ছে সাব সামথিং। এই জিনিসটা একটু মাথায় রাখবা। তো রাজ্যের উপরেও কিন্তু একটা অধিরাজ্য আছে। কি আছে ভাইয়া? অধিরাজ্য, সুপার কিংডম। কি আছে ভাইয়া? সুপার কিংডম। সুপার কিংডম মানুষ হচ্ছে ইউক্যারিওটা। কারণ একটু মনে করে দেখো, সুপার কিংডম আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রোক্যারিওটা আর একটা হচ্ছে ইউক্যারিওটা। একটু মনে করলে আমি মনে করি হয় তোমরা পারবা। আর যদি ভুলে যাও কোনো সমস্যা নেই, ব্রেনের উপর স্ট্রেস দিও না, আমি পড়াবো একটু পরে তোমাদেরকে সেই ক্লাসিফিকেশন ওভারঅল একটা ওভারভিউ দিয়ে দিব। ঠিক আছে? তোমরা সেই ক্লাস 8 থেকে যা পড়তেছো বা 9 থেকে যা পড়তেছো সব কিছুর ওভারভিউ দিয়ে দিবে, এবং আমাদের অ্যাডভান্স লেভেলে কি আছে সবকিছু ওভারভিউ দিব, ব্রেনের উপর স্ট্রেস নেওয়ার দরকার নেই। তাহলে মানুষ যে সুপার কিংডমে পড়ছে সেটা হচ্ছে ইউক্যারিওটা। সুপার কিংডম নাম্বার 2, সুপার কিংডমে 1 হচ্ছে প্রোক্যারিওটা। সেটার মধ্যে কোন কিংডমে পড়ছে? অ্যানিমেলিয়া কিংডমে পড়ছে। কোন কিংডমে ভাইয়া? অ্যানিমেলিয়া কিংডমে। ফাইলাম কোনটার মধ্যে পড়ছে? পর্ব কোনটার মধ্যে পড়ছে? পর্ব হচ্ছে অ্যানিমেলিয়া কিংডম, পর্ব কর্ডাটা। কর্ডাটা পর্বের মধ্যে পড়ছে। বুঝে গেছে? কর্ডাটা পর্বের মধ্যে এখন আমরা আসবো সাব ফাইলাম, মানে ফাইলামের নিচে সাব ফাইলাম। কোন সাব ফাইলামে পড়ছে? ভার্টিব্রাটাতে। এগুলো আপাতত মুখস্থ করো, পরে এটা মুখস্থ লাগবে না। যখন পুরো ক্লাসিফিকেশন পড়ে ফেলবা, জেনে ফেলবা, তখন এটা মুখস্থ লাগবে না। সাব ফাইলাম, ভার্টিব্রাটা। এরপরে কি? ক্লাসের উপর একটা জিনিস আছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সুপার ক্লাস। তাহলে সেটাকে আমরা বলতে হবে কি? সুপার ক্লাস। তাহলে ভার্টিব্রাটার মধ্যে যেটার মধ্যে পড়ে যে সুপার ক্লাসে, সেটা হচ্ছে কি সুপার ক্লাস? জিনাথাস্তোমাটা। জিনাথাস্তোমাটা এই সুপার ক্লাসের মধ্যে পড়ছে। বুঝে গেছে? জিনাথাস্তোমাটা। সো এই জিনাথাস্তোমাটার যে মধ্যে ক্লাস আছে 7টা ক্লাসের মধ্যে মানুষ পড়ছে হচ্ছে একদম 7 নাম্বার ক্লাসে, যেটা হচ্ছে ম্যামালস, মানে স্তন্যপায়ী। ম্যামালিয়া মানুষ হচ্ছে স্তন্যপায়ী, এই জন্য মানুষ কি? স্তন্যপায়ী। ম্যামালসদের মধ্যে পড়ছে বলে মানুষ হচ্ছে স্তন্যপায়ী। স্তন্যপায়ী মানে মানে বুঝো, মানে মায়ের স্তন পান করে যারা হচ্ছে বড় হয়, সোজা কথা। তারপরে দেখো, ক্লাসের পরে কিছু নাই, সাব ক্লাস নিয়ে আমরা আলোচনা করি না এই লেভেলে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। তারপর সাব ক্লাস জানতে পারবো পরে। অর্ডার হচ্ছে কি? প্রাইমেট। কেমনে মনে রাখবা? সবসময় মনে রাখবা অর্ডারটা খুব ইম্পর্টেন্ট। এটা যে কোনো সময় এমসিকিউতে ডিরেক্ট প্রশ্ন করবে যে মানুষ কোন বর্গের অন্তর্ভুক্ত। এক কথায় উত্তর দিবা, মানুষ প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত। এই কথাটা আমি এতবার মুখ দিয়ে উচ্চারণ করছি যে আমার এখন ঠাস করেই মনে পড়ে, বর্গ বললেই প্রাইমেট, প্রাইমেট বর্গ, প্রাইমেট বর্গ, প্রাইমেট বর্গ, প্রাইমেট বর্গ। সো প্রাইমেট নামে কিন্তু একটা কোচিং সেন্টারও আছে, যাই হোক। সো প্রাইমেট বর্গ অন্তর্ভুক্ত। তারপরে আসো ফ্যামিলি, জেনাস, স্পেসিস। সবগুলার নামের মধ্যে না হোম হোম শব্দটা থাকবে। কি থাকবে? হোম হোম শব্দ। সো ফ্যামিলির নামে থাকবে হোমিনিডি, হোমিনিডি। কিন্তু বানানটার দিকে একটু লক্ষ্য করো, এটা হচ্ছে হোমিনিডাই, মানে ডাই। প্রত্যেকটা ফ্যামিলির নামের দিকে তুমি যতগুলা ক্লাসিফিকেশন পড়বা বায়োলজিতে, ইনশাআল্লাহ সবগুলোতে দেখবা যে এরকম ডিএই যুক্ত। সো ডিএই যুক্ত থাকলে মনে করবা এটা একটা গোত্রের নাম।
আর সামনে যেহেতু হোমিনিডি আছে তাহলে বুঝবো কি এটা হোমো সাপিয়েন্সের গোত্র, তার মানে হোমিনিডি হচ্ছে ফ্যামিলি বা গোত্র। জেনাস হোমো, স্পেসিস সাপিয়েন্স, কিন্তু ডিরেক্ট লিখতে পারবো না, এই একটা ডট দিয়ে তারপর সাপিয়েন্স লিখতে হবে। হোমো সাপিয়েন্স, ক্লিয়ার? এইটা হচ্ছে মানুষের ক্লাসিফিকেশন। দেখো এই প্রশ্নটাই আমার মানে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসছিল রিটেনে, বুঝা গেছে? দেখো আচ্ছা আসো আমরা ক্লাসিফিকেশনে বেসিক কিছু জিনিসপত্র ক্লিয়ার করি, যে আমরা যেহেতু ক্লাসিফিকেশন আমরা যদি এইটুক লেভেলে একদমই না জানি, আসলে ক্লাসিফিকেশন যাই বলবো সবকিছু মনে হবে কি ধোঁয়াশা, মানে কি পড়তেছি কেন পড়তেছি আদৌ কিছু বুঝতেছি না, সোজা কথা হচ্ছে এটা মনে হবে। সো আমরা যদি এটা মনে না হয় তাহলে আমরা ক্লাসিফিকেশনের মূল জিনিসপত্রগুলো বুঝি। সো আসো সেটা হচ্ছে আমরা এখন লিভিং কিংডমের পুরা মানে ডিভিশনটা করি। লিভিং কিংডম বা সোজা কথা হচ্ছে কি জীব জগৎ, ইংলিশে বললে লিভিং কিংডম। আসলে লিভিং কিংডম বলা উচিত না, কেন বলা উচিত না? কারণ আমি কিংডমের আন্ডারে আবার সুপার কিংডম কেমনে রাখি, জিনিসটা তো ভালো না। বাংলায় বললে কথাটা ঠিক আছে, জীব জগৎ বলতে বোঝাচ্ছে হচ্ছে পুরা জীব যা আছে। মাথা রাখবা প্রথমে এই জীব জগৎকে এরিস্টটল নামক একজন পাকনা, যেহেতু উনি হচ্ছে সবকিছুর ফাদার, উনি সবার আগে হচ্ছে কথা বলে। উনি ভুল কথা বলুক কিংবা শুদ্ধ কথা বলুক, কিন্তু উনার একটা স্বভাব হচ্ছে উনি কথা বলবেই, উনি একটা মত দিবেই। উনি যেহেতু জীববিজ্ঞানেরও জনক, সো উনি মত না দিয়ে যেতে পারে। উনি কি করছে, লিভিং কিংডমটাকে দুইটা ভাগ করছে, একটা হচ্ছে জীব প্রাণী জগৎ আর একটা হচ্ছে উদ্ভিদ জগৎ। সো জাস্ট এরকম দুইটা বড় ব্রড স্পেকট্রামে ভাগ করে উনি চলে গেছে। তাহলে এটা কে করছিল? এরিস্টটল করছিল। জাস্ট এতটুকু হিস্ট্রি মাথায় রাখবা। সো কে এরকম ব্রড স্পেকট্রামে ভাগ করে চলে গেছে? এরিস্টটল, যে পুরা লিভিং কিংডমকে উদ্ভিদ জগৎ আর প্রাণ জগৎ এই দুটো ভাগ করব, আর কিছু না। পরবর্তীতে 1969-এ আর.এইচ. হুইটেকার নামে একজন মানুষ আছে, ঠিক আছে? হুইটেকার, আর.এইচ. হুইটেকার, ইংলিশ বানানটা আমি জানি না, হুইটেকারের জন্য বাংলায় লিখছি। সো আর.এইচ. হুইটেকার এই একজন লোক কি করছে, 5টা কিংডমে ভাগ করছে। উনি বলছে পুরা জীব জগৎকে আমরা 5টা কিংডমে ভাগ করব। এগুলো তোমরা 9 10-এ পড়ছো, একটু মনে করলে পারবা। কিন্তু 1974 সালে মার্গুলিস নামে একজন বিজ্ঞানী ছিল, উনি এটাকে রিভিশন দিয়ে করছে কি, উনি বলছে হ্যাঁ তুমি যা বলছো বাবা ঠিকই বলছো, কিন্তু আমার না একটু ইচ্ছা করতেছে কি তোমার 5টা কিংডমকে আমি 2টা সুপার কিংডমের আন্ডারে রাখবো। উনি যেটা করছে যে 2টা সুপার কিংডম বানাও বাবা, 2টা সুপার কিংডমের আন্ডারে আমরা সবকিছুকে রাখবো, 2টা সুপার কিংডম বানাও, এটার আন্ডারে আমরা 5টা কিংডম রাখবো, শেষ। আমরা ডিসিশন ফাইনাল করে দিই। এইটাই আমাদের মোটামুটি এখনো পর্যন্ত ক্লাসিফিকেশন, এখনো এটাই মোটামুটি আছে। হ্যাঁ আরো অ্যাডভান্স ক্লাসিফিকেশন আসছে, বাট আমরা অ্যাডভান্স ক্লাসিফিকেশন গুলো এখনো পর্যন্ত এই লেভেলে আমরা পড়ি না, পড়াই না, সোজা কথা। সেই 1974 সালে মার্গুলিস যেটা বলে গেছে আমরা সেটার উপরই বেস করে আমরা আমাদের বাচ্চা কাচ্চাগুলোকে পড়াচ্ছি, বা আমরা যা জানি এই লেভেল পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত। অনার্স মাস্টার্স লেভেলে আমরা হয়তো আরো বেশি মানে ক্লাসিফিকেশন আছে। ক্লাসিফিকেশন খুব জটিল এবং খুবই ব্রড একটা টপিক এবং এভার চেঞ্জিং একটা টপিক। তো যাই হোক শুরু করি। তাহলে ইতিহাস জানলাম, ইতিহাসের আর পাতিহাস না করে এখন আমরা একটু ডিভিশন শুরু করি।
একটা হচ্ছে প্রোক্যারিওটা, এটা কি হবে সুপার মানে সুপার কিংডম 1 না, সুপার কিংডম 1 এভাবে লিখলাম, বুঝে নাও সুপার কিংডম 1 বুঝে নাও। প্রোক্যারিওটা সুপার কিংডম 2 ইউক্যারিওটা। তো আমরা আপাতত এই ক্লাসে প্রোক্যারিওটা ইউক্যারিওটার মধ্যে পার্থক্য পড়বো না, কারণ এগুলো হচ্ছে কি বোটানি পড়া, বোটানি ফার্স্ট চ্যাপ্টারে আমরা এগুলো পড়বো যে প্রোক্যারিওটা ইউক্যারিওটার মধ্যে পার্থক্য কি। তাও একটু ছোট করে বলি, প্রোক্যারিওটা মানে বুঝতে পারতো সেটা হচ্ছে আদি কেন্দ্রিক। সোজা কথা হচ্ছে কি এরা আদি কেন্দ্রিক, মানে হচ্ছে এদের নিউক্লিয়াস আদি অবস্থা, অর্থাৎ এদের নিউক্লিয়াস কোনো ডেভেলপ নিউক্লিয়াস না। এদের নিউক্লিয়াসে তুমি বাহিরে কোনো নিউক্লিয়ার মেমব্রেন পাবা না, ভিতরে হচ্ছে নিউক্লিওলাস পাবা না, তারপর হচ্ছে এদের ক্রোমাটিন জালিকাগুলো বাইরে বিক্ষিপ্ত থাকবে, কোনো আবরণ দিয়ে আবৃত থাকবে না, স্বাভাবিক যেহেতু নিউক্লিয়ার মেমব্রেন নাই। তারপরে হচ্ছে এদের রাইবোজোম হচ্ছে একটু অনুন্নত ধরনের, ওদের রাইবোজোম হচ্ছে একটু উন্নত ধরনের। সো এরকম আরো কিছু বৈশিষ্ট্য আছে, সো যেগুলো আমরা এই ক্লাসে আপাতত অ্যাভয়েড করতেছি। জাস্ট মাথায় রাখবো কি এটা হচ্ছে আদি কেন্দ্রিক অথবা প্রাক কেন্দ্রিক। এখানে কোষগুলো হয় আদি কেন্দ্রিক অথবা প্রাক কেন্দ্রিক, আর এই ক্ষেত্রে কোষগুলো হয় সুকেন্দ্রিক। তাহলে জীবগুলো কিরকম হয়, সুকেন্দ্রিক জীব বা সুকেন্দ্রিক কোষ হয়, সুকেন্দ্রিক, জিনিসটা মাথায় রাখবা। ওকে আচ্ছা, তো এটার মধ্যে কিংডম 1 পড়ে, শুধুমাত্র কিংডম 1, কিংডম 1 হচ্ছে এটার আন্ডারে, যেটা হচ্ছে মনেরা। কি ভাইয়া, যেটার নাম হচ্ছে মনেরা, মনেরা রাজ্য, শুধুমাত্র মনেরা রাজ্যটা পরে হচ্ছে সুপার কিংডম 1-এ। মানে একটা সুপার কিংডম বানাইছে, এটার মধ্যে ফালাইছে হচ্ছে মাত্র একটা কিংডম, মানে বিষয়টা কেমন দাঁড়ায় আল্লাহ জানে। যাই হোক, তো এই মনেরা রাজ্যের মধ্যে কারা পড়ে জানো তোমরা? মনেরা রাজ্যের মধ্যে হচ্ছে দুইজন দল পড়ে, এক হচ্ছে ব্যাকটেরিয়া পড়ে, আরেক কারা পড়ে, সায়ানোব্যাকটেরিয়া পড়ে। সায়ানোব্যাকটেরিয়ার নাম আগে শুনছো তো নাকি প্রথম শুনতেছো আজকে? যদি প্রথম শুনে থাকো তাহলে এটা আসলে প্রথম শুনো নাই, কারণ তুমি হয়তো এই নামে শুনো নাই, জিনিসটাকে আরেকভাবে শুনছো। সেটা হচ্ছে এটা একটা অপর নাম আছে, মনে রাখবা। সায়ানোব্যাকটেরিয়াতে ইংলিশ ভার্সনের জন্য একটু ইংলিশটা লিখে দিই, সায়ানোব্যাকটেরিয়া এরকম বানানটা, হ্যাঁ। আচ্ছা, তো এটা একটা অপর নাম কি, নীলাভ সবুজ শৈবাল। এইবার মনে হয় একটু কমন পড়তেছে নীলাভ সবুজ শৈবাল, কারণ 9-10 এইভাবেই পড়ে আসছে, নীলাভ সবুজ শৈবাল, নস্টক এগুলো ইত্যাদি পড়ে আসছিল, নীলাভ সবুজ শৈবাল। এটা কি ইংলিশে বললে ব্লু গ্রিন এলগি, সংক্ষেপে লেখে বিজেই, বিজেএ, ঠিক আছে। সো নীলাভ সবুজ শৈবাল, সো নীলাভ সবুজ শৈবাল যে কথা, সায়ানোব্যাকটেরিয়া এক্স্যাক্টলি দ্য সেম কথা, মাথায় রাখবা। সো এটা হয়েছে কি, বিজ্ঞানীরা ফার্স্টে মনে করছিল একটা শৈবাল, বাট পরবর্তীতে যেটা বুঝতে পারছে না, ইটস অ্যাকচুয়ালি একটা ব্যাকটেরিয়া, ঠিক আছে, এটা কোনো শৈবাল না, এটা কোনো শৈবাল না। তো এই জন্য পরবর্তী বিজ্ঞানীরা এটাকে নাম দিয়ে দিচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, ঠিক আছে, সায়ান কালারের, নীলাভ সবুজ সায়ান কালারের। ওকে, এটাকে কেন শৈবাল দিয়েছিল ফার্স্টে একটু কনফিউজ হয়েছিল, কনফিউজ হওয়ার দুইটা কারণ ছিল। এক হচ্ছে এটা কালার দেখে, যে একটু সবুজ সবুজ কালার ভাবছিল এটা শৈবাল, আবার দুই যেহেতু এটা মানে কালার পিগমেন্ট ছিল এদের মধ্যে, কি ছিল, বর্ণকণিকা বা কালার পিগমেন্ট ছিল, তারা হচ্ছে নিজের খাবার নিজে তৈরি করতে পারত, যেটা নর্মাল ব্যাকটেরিয়া থেকে এদেরকে ডিফার করছে। নর্মাল ব্যাকটেরিয়া নিজের খাবার নিজে তৈরি করতে পারতো না, এরা অনেকটা শৈবাল বা উদ্ভিদের মতোই কি হইতো, নিজের খাবার নিজে তৈরি করতে পারতো, জাস্ট বিকজ ওদের এই যে সবুজ কালার পিগমেন্ট আছে, বর্ণকণিকা আছে, কালার পিগমেন্ট থাকার কারণে ওরা কি হইতো, নিজের খাবার নিজে তৈরি করতে পারে। তাহলে এদের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে খাদ্য তৈরির মাঝখানে, এই নিজের খাবার নিজে তৈরি করতে পারে, এই নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, জাস্ট ডিফারেন্স হচ্ছে এতটুকু, হ্যাঁ। সো জাস্ট আমরা বেসিক কিছু কথা জানলাম। তাহলে ব্যাকটেরিয়া এন্ড সায়ানোব্যাকটেরিয়া, দিস টু আর অ্যাকচুয়ালি ইন দা মনেরা রাজ্য, মনেরা কিংডম, এন্ড মনেরা কিংডম ইজ আন্ডার দা সুপার কিংডম 1, দ্যাট ইজ প্রোক্যারিওটা। ওকে, এখন আসো নাও ইউক্যারিওটা। ইউক্যারিওটার মধ্যে তাহলে 2 থেকে 5 বাকিগুলা, তাহলে আসো দেখি।
1 2 3 4 আচ্ছা তাহলে কিংডম 2 কিংডম 3 কিংডম 4 কিংডম 5 কিংডম 2 প্রোটিস্টা কিংডম 3 ফানজাই কিংডম 4 ফানজাইয়ের পর কি হবে ফানজাইয়ের পর হবে প্লান্টি কিংডম 5 এনিমেলিয়া আসো আচ্ছা এখন আমরা জানতে হবে যে কোন কিংডমের মধ্যে কে কে পড়ে প্রোটিস্টা কিংডমের মধ্যে পড়ে হচ্ছে মেইনলি শৈবাল সেটা হইতে পারে এককোষী সেটা হইতে পারে বহুকোষী শৈবাল এককোষীও আছে বহুকোষীও আছে তো সব ধরনের শৈবালই পড়বে হচ্ছে প্রোটিস্টাতে তাহলে বুঝতে পারতেছো কেন নীলাভ সবুজ শৈবাল আসলে শৈবাল না কারণ সে যদি প্রকৃতপক্ষে শৈবাল হতো সে কিন্তু প্রোটিস্টাতে পড়তো ঠিক আছে যে কোনো ধরনের শৈবাল কোথায় পড়ে প্রোটিস্টাতে পড়ে এছাড়াও এমিবা যে কোনো ধরনের প্রোটোজোয়াল প্রাণী যে কোনো ধরনের প্রোটোজোয়াল প্রাণী অথবা প্রোটোজোয়া সোজা কথা যে কোনো ধরনের প্রোটোজোয়া বা প্রোটোজোয়াল প্রাণী ওকে শৈবাল এমিবা এন্ড প্রোটোজোয়া তিনটা ফানজাই মানে হচ্ছে ছত্রাক তাহলে এর মধ্যে পড়বে কি তার মধ্যে শুধুমাত্র ছত্রাকই পড়বে বিভিন্ন ধরনের ছত্রাক পড়বে সোজা কথা প্লান্টি এগুলোর মধ্যে কি পড়বে ভাইয়া এগুলোর মধ্যে পড়বে হচ্ছে মশ পড়বে ফার্ন পড়বে আধুনিক উদ্ভিদ বা মডার্ন প্লান্ট পড়বে তো মডার্ন প্লান্ট আবার কি আছে মডার্ন প্লান্টের মধ্যে আছে হচ্ছে তোমার ধরো আবৃতবীজী নগ্নবীজী ঠিক আছে মশের ইংরেজি হচ্ছে মশি কিন্তু ব্রায়োফাইটাও বলে ব্রায়োফাইটা বলা উচিত না কারণ ব্রায়োফাইটা কিন্তু অ্যাকচুয়ালি ফাইটার মধ্যে পড়ে গেছে আচ্ছা না ব্রায়োফাইটা এটা অন্য হিসাবে বলে সমস্যা নেই ব্রায়োফাইটা বা মশ তারপর ফার্ন বা টেরিডোফাইটা বা টেরিস ফার্নকে টেরিসও বলা হয় বা টেরিডোফাইটা বা টেরিস মশের ইংরেজি মশও হয় আবার ব্রায়োফাইটাও হয় তারপর হচ্ছে টেরিস মডার্ন প্লান্টের মধ্যে হচ্ছে আবৃতবীজী মানে হচ্ছে এনজিওস্পার্ম এবং নগ্নবীজী মানে হচ্ছে জিমনোস্পার্ম বাংলা ভার্সনে তারা ইংলিশ টার্মগুলো না লিখলেও চলবে ঠিক আছে ইংলিশ টার্মগুলো না লিখলেও চলবে আচ্ছা তাহলে বোঝা গেছে প্লান্টিতে তিনটা জিনিস পড়ে একটা হচ্ছে কি মশ ফার্ন এন্ড মডার্ন প্লান্টস সো মডার্ন প্লান্টসের মধ্যে অ্যাকচুয়ালি কি আছে আবৃতবীজী উদ্ভিদ এবং নগ্নবীজী উদ্ভিদ ঠিক আছে আচ্ছা আর এনিমিলিয়াতে কারা পড়ে এখন একটা কথা বলি সেটা হচ্ছে কি যে এরিস্টটল যে ভাগ করছিল একটু মনে করে দেখো তো যে মানে উদ্ভিদ এবং প্রাণীতে দুটো বড় ডিভিশনে ভাগ করছিল সো এরিস্টটলের সংজ্ঞা অনুযায়ী যে দুইজনকে দুই দলে ভাগ করছিল তাহলে এখন বর্তমানে যদি আমি কাউকে প্রাণী বলতে হয় তাহলে আসলে কাকে প্রাণী বলবো আর কাকে উদ্ভিদ বলবো সেটার কি কোনো ডিভাইডেশন মার্ক আছে তোমরা কি এখনো পর্যন্ত জানো একটু দেখি তো তোমরা একটু আইকিউ দিয়ে অ্যান্সার করো তো যে কাদেরকে আমরা আসলে উদ্ভিদ বলবো আর কাদেরকে প্রাণী বলবো তোমাদের নর্মাল কমন সেন্সে কি বলো তোমরা এতক্ষণ পর্যন্ত তোমরা কি জানো বা একটু আমি জানতে চাই তোমাদের সেন্সে কি বলে দেখি কমেন্ট করো দেখি তোমাদের কমেন্ট জানতে চাই আমি ততক্ষণে আমি অন্য কিছুতে যাই আচ্ছা না দ্রুত অ্যান্সার করো দেখে তোমার কার কি বুদ্ধি থেকে কি বলো একটু দেখতে চাই
না আমি তোমাকে ডিফারেন্স জিজ্ঞেস করি নাই, ডিফারেন্স জিজ্ঞেস করি নাই। এখন আমি সোজা কথা যদি এক বাক্যে বলতে হয় যে আমরা কাদেরকে প্রাণী বলবো আর কাদেরকে উদ্ভিদ বলবো, সো এরকম তোমার কোনো ডিমার্কেশন লাইন আছে কিনা যে এদেরকে আমরা উদ্ভিদ বলে দিব, এদেরকে আমরা প্রাণী বলে দিব? সো একটা প্রশ্নের উত্তর আমি পাইছি যে তোমরা একজন বলছে আসমা জাহান, যেটা বলতে যাচ্ছ সেটা হচ্ছে যে প্লাস্টিক থাকলে আমি তাদেরকে উদ্ভিদ বলে দিব আর প্লাস্টিক না থাকলে ইয়া বলবো। বাট এটা তো ঠিক হচ্ছে না, কারণ ফটোসিনথেসিস করে এরকম প্রাণীও পাওয়া যাবে, এরকম প্রাণীও পাওয়া যাবে, প্লাস্টিক আছে, এরকম প্রাণী পাওয়া যাবে, ঠিক আছে? আবার জিনিসটা হচ্ছে কি যে ধরো অনেক উদ্ভিদের প্লাস্টিক নাই, সেই ক্ষেত্রে কি করবা? কিছু কিছু উদ্ভিদের প্লাস্টিক নাও থাকতে পারে, এক্সেপশন নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে তুমি কি করবা? একটা ওয়েল ডিমার্কেশন লাইন আমি চাই যেটার মাধ্যমে তুমি বলতে পারবা, দেখি কারো নলেজটা আছে কিনা। ওকে, ভেরি ভেরি গুড। কিছু কম্পারিজন আসতেছে, ফার্স্টে বলতো প্লাস্টিকের কথা, তারপরে বললো হচ্ছে এনিমেল নিজে খাবার তৈরি করতে পারে না। ভেরি গুড কম্পারিজন, এবং উদ্ভিদ নিজে খাবার তৈরি করতে পারবে, ভেরি গুড কম্পারিজন, ভেরি গুড কম্পারিজন। বাট সেখানে আমি যদি বলি ব্যাকটেরিয়াকে আমি উদ্ভিদ বলবো, ঠিক আছে, কিন্তু ব্যাকটেরিয়া তো নিজের খাবার তৈরি করতে পারে না, তাহলে ব্যাকটেরিয়া কি প্রাণী? ব্যাকটেরিয়া কিন্তু অ্যাকচুয়ালি উদ্ভিদের মধ্যে পড়ছে, হে কিন্তু প্রাণী না, হে কিন্তু প্রাণী না, জেনে রাখো। তাহলে এখানে একটু ঝামেলা আছে। তাহলে আমরা যত ডিফারেন্সই বলি না কেন, একটু না একটু এক্সেপশন, একটু না একটু ঝামেলা ঘাপলা আছে। চলো আমি তোমাকে একটু ক্লিয়ার করি, মাথায় রাখবা ভাইয়া যে এনিমেলিয়াতে যারা পড়ছে দে আর এনিমেল, সোজা কথা, যারা এনিমেলিয়াতে পড়ছে দে আর এনিমেল, যারা এনিমেলিয়াতে পড়ছে তারা হচ্ছে এনিমেল, ক্লিয়ার? এই বাদে যারা আছে সবাই হচ্ছে উদ্ভিদ। তাহলে এরকম ব্রড ডিমার্কেশন করলে এনিমেলিয়াতে যারা পড়বে তারাই হচ্ছে এনিমেল। তাহলে নামটাই তো তুমি দেখো তো, এনিমেলিয়ার মধ্যে নামটা কি এনিমেল, মানে এনিমেল মানে হচ্ছে প্রাণী, তাহলে এনিমেলিয়াতে যারা পড়বে তারাই হচ্ছে প্রাণী, আর এই বাদ বাকি যা আছে সব অ্যাকচুয়ালি উদ্ভিদ। কারণ তুমি হিসাব করে দেখো, শৈবাল এটা উদ্ভিদ, ছত্রাক এটা উদ্ভিদ, মশ এটা উদ্ভিদ, ফার্ন এটা উদ্ভিদ, আধুনিক উদ্ভিদ সব সব উদ্ভিদ, আবৃত্তি বেশি সেটা উদ্ভিদ। তাহলে 2 থেকে 4 তো আমি বলে দিলাম উদ্ভিদ। তারপর আবার দেখো একেও ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া এগুলো অ্যাকচুয়ালি উদ্ভিদই। ব্যাকটেরিয়া নিয়ে তোমার কনফিউশন থাকতেই পারে, ব্যাকটেরিয়া নিয়ে অনেক বিজ্ঞানীর কনফিউশন ছিল। ব্যাকটেরিয়া নিয়ে প্রথমে বিজ্ঞানীরা বলতে হচ্ছে এটা অ্যানিমেল কিউল, মানে এটা হচ্ছে ক্ষুদ্র প্রাণী, মানে বক্কচক্কর বহুত ইতিহাস গেছে এটার উপর, হ্যাঁ ব্যাকটেরিয়ার উপর। বাট ব্যাকটেরিয়াও আসলে কোনো প্রাণী না, সোজা কথা। ব্যাকটেরিয়াও অ্যাকচুয়ালি জীব বলবো বা যাই বলি না কেন, এটা অ্যাকচুয়ালি প্রাণী না। প্রাণী আমরা তখনই বলবো, এটা কিন্তু প্রাণী বলে না, ওটা কিন্তু অ্যানিমেল কিউল বলে, তো জিনিসটা বুঝো, ওটা কিন্তু অ্যানিমেলের মধ্যে পড়ে না। ব্যাকটেরিয়াকে বলা হয় অ্যানিমেল কিউল, এরকম একটা নাম দিছিল, কে জানি নামটা একটু দেখতে হবে। সো এরকম নাম দিয়েছিল ব্যাকটেরিয়াকে, সো সে কিন্তু আসলে প্রাণী না, সোজা কথা। তাহলে মাথায় রাখবো প্রাণী কাদেরকে বলবো, এনিমেলিয়া কিংডমে যারা পড়বে, বাদ বাকি সবাই বাদ। তাহলে এটার বৈশিষ্ট্য কি, বহুকোষী হবে, তারা কি হবে, নিজের খাবার নিজে তৈরি করতে পারবে না, যেটা মানে কি হেটারোট্রফিক। হেটারোট্রফিক মানে কি, নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, অন্যের উপর ডিপেন্ডেন্সি, হেটারোট্রফিক, ক্লিয়ার? তাহলে এনিমেলিয়ার বৈশিষ্ট্য আমরা বুঝলাম। আচ্ছা একটা সেকেন্ড, হেটারোট্রফ মানে নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, এটাই তো নাকি? আমি একটু সার্চ করে দেখি, আমি অনেকদিন ধরে হঠাৎ করে টার্মটার সাথে টাচে নাই। হেটারোট্রফ, হেটারোট্রফ আমি যতটুকু জানি এটাই হবে এটার অর্থ। হ্যাঁ, হেটারোট্রফ মানে হচ্ছে যারা আদার্স প্লান্ট অর মানে এনিমেল এগুলোকে খায় এনার্জি বা নিউট্রিয়েন্টসের জন্য, মানে নিজের কোনো এনার্জি নিউট্রিশন তৈরি করার ক্যাপাসিটি নাই, সোজা কথা যেটা। তাহলে এনিমেলের মধ্যে হচ্ছে কি, তাহলে এনিমেল যারা তারাই হচ্ছে প্রাণী, তারাই হচ্ছে প্রাণী, তারা হবে বহুকোষী, তারা নিজের খাবার নিজে তৈরি করতে পারবে না, যার মানে এক কথায় তারা হবে হেটারোট্রফ। দেখো বাবা ক্লিয়ার হচ্ছে কিনা? কারণ হচ্ছে কি, যারা আলিম পড়ুয়া বিশেষ করে, যে যারা ইংলিশ ভার্সনে আসো, আমি দেখলাম যে আসমা জাহান সহ আরো অনেকে মানে কিছুজন আলিম পড়তেছো, যারা আলিম পড়তেছো তারা শুরুতেই দেখবা প্রাণীর একটা সংজ্ঞা দাঁড় করাইছে, যারা বহুকোষী এই সেই হেটারোট্রফ এগুলো। তাহলে এগুলো কোথায় পড়ে? এগুলো একমাত্র এনিমেলিয়াতে পড়ে, ক্লিয়ার? আমি আর বলবো না, এটা নিয়ে আর ডিসকাশন করতেছি না। তাহলে আজকের পর থেকে ক্লিয়ার থাকবে তো আমরা প্রাণী কাদেরকে বলতেছি, অ্যাটলিস্ট একদম এক ডিমার্কেশন লাইন একটাই, সোজা কথা। এনিমেলিয়াতে পড়তেছে এনিমেল, এনিমেলিয়াতে পড়তেছে না আসসালামু আলাইকুম টাটা, এটা এনিমেল না, সোজা কথা। আসো, এনিমেল হচ্ছে একটা পর্ব, এনিমেলিয়া হচ্ছে একটা পর্ব, সরি পর্ব না, কি বলতেছি, এটা হচ্ছে একটা
কি ছিল? কিংডম। তাহলে কিংডম 5। এটার মধ্যে কয়টা পর্ব পড়তে? কেপিসি আমরা দেখছি না, কিংডমের পর কি আছে? ফাইলাম। তাহলে এটার মধ্যে কয়টা পর্ব পড়বে আমরা সেটা দেখব। এটার মোট পর্ব মনে রাখবো হচ্ছে 33টা পর্ব। এটার টোটাল পর্ব হচ্ছে 33টা। এটা আমরা সবাই ভুল করি, আমরা বলি কি এটার পর্ব হচ্ছে 9টা। না ভাইয়া, এটার পর্ব 9টা না, এটার মুখ্য পর্ব হচ্ছে 9টা। এটার পর্বগুলোকে দুটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে মুখ্য পর্ব বা বলতে পারি ইংলিশে প্রাইমারি বা হচ্ছে প্রিন্সিপাল ফাইলাম। প্রিন্সিপাল ফাইলাম ইংলিশে বলতে পারি প্রিন্সিপাল ফাইলাম, ইংলিশ ভার্সনের জন্য বলতেছি, বাংলা ভার্সনে তারা লেখার দরকার নেই। প্রিন্সিপাল ফাইলাম। মুখ্য পর্ব কয়টা হবে? 9টা। বুঝে আসছে? 9টা। তাহলে গৌণ পর্ব কয়টা হবে? একটু একটু মাইনাস করলে কি আমরা এটা বলে ফেলতে পারি না? গৌণ পর্ব কখনো আমরা মানে মুখস্থ লিখবো না। গৌণ পর্ব হচ্ছে সেকেন্ডারি ফাইলাম বা যেটাই লেখো না কেন, তুমি ইংলিশ ভার্সনে বইটা দেখো, হ্যাঁ এগুলো কি লিখছে। তো মাইনাস করো, 33 থেকে 9 মাইনাস করলে কত আসবে? 24টা। 24টা হচ্ছে গৌণ পর্ব। তাহলে গৌণ পর্ব বা সেকেন্ডারি ফাইলাম কয়টা হবে? 24টা। ধরো ক্লিয়ার? এখন আসো মুখ্য পর্ব 9টা কি, সুন্দর করে করে এইভাবে পড়াই দিতেছি। এগুলো বই এইভাবে সুন্দর করে নাই ভাইয়া। তুমি নোট পড়ার পর দেখবো যে ভাইয়া চ্যাপ্টারটা এত সোজা হয়ে গেছে, মানে বলার বাহিরে, বলার বাহিরে। ঠিক আছে, বলার বাহিরে সহজ করে দিব আমি। তাহলে পর্ব 1 কি হবে? পরিফেরা। বাংলা ভার্সনের জন্য একটু বাংলা করে লিখতেছি, হ্যাঁ ইংলিশ ভার্সনে তারা একটু মাইন্ড করো না। পরিফেরা, আচ্ছা লিখে দিই ইংলিশটা সহ। ওরে আল্লাহ, আমার কষ্ট বাড়তেছে আর কি। আচ্ছা তারপরে আসো পরিফেরা, তারপরে হচ্ছে তোমার কি হবে? নিডারিয়া। নিডারিয়া ইংলিশ হচ্ছে সি নিডারিয়া। 3 নাম্বার পর্ব হচ্ছে প্লাটিহেলমিনথেস। এটা ইংলিশেই লিখি, হ্যাঁ একবারে, প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস। 4 নাম্বার হচ্ছে নেমাটোডা বা নেমাথেলমিনথেস। নেমাটোডা। 5 নাম্বার হচ্ছে কি বলতো ভাইয়া? 5 নাম্বার কি হবে? 5 নাম্বার হবে মলাস্কা। 6 নাম্বার হবে এনিলিডা। 7 নাম্বার হবে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা। 8 নাম্বার হবে একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা। দেখো পর্বগুলোর নাম কিন্তু ইংরেজি শিখলে তোমার সুবিধা আছে, কারণ কি তোমরা এই পর্বগুলোর অ্যাকচুয়ালি নামগুলো করা হয়েছে ইংরেজিতে। তুমি ইংরেজিতে লিখবা, টিচারের একটা ইমপ্রেশন বাড়বে যে তুমি না টার্মিনোলজি গুলো ইংলিশে লিখতেছো বায়োলজির, অনেক টিচার এটাতে প্লিজড হবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো বাংলা লেখো, ইংরেজি লেখো, ইংরেজিটা শিখে নাও, কোনো সমস্যা নেই, বাংলা তো বইতে দেখতেই পারবা। 9 হচ্ছে কর্ডাটা, মানুষ যে পর্বের মধ্যে আর কি কর্ডাটা। তো এই হচ্ছে মোটামুটি 9টা মুখ্য পর্ব, ঠিক আছে। আরো 24টা গৌণ পর্ব আছে, টোটাল হচ্ছে 33টা ফাইলাম। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসলে কেউ দয়া করে ভুল করবা না। ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে বসে থাকে, 9টা দিয়ে বসে থাকে। না, তোমাকে মুখ্য পর্ব চাইলে তখনই তুমি 9টা দিবা। তোমাকে যদি বলে যে অ্যানিমেলের কয়টা পর্ব, তখন হবে কি 33টা পর্ব, টোটাল পর্ব বলতে হবে। ক্লিয়ার তো জিনিসটা? ক্লিয়ার তো জিনিসটা? দেখো এত সুন্দর করে কেউ পড়াই দিবে না, বিকজ হচ্ছে এত সুন্দর করে বইয়ের মধ্যে নাইও, ঠিক আছে। সো অবশ্যই ভাইয়া যেভাবে পড়াই দিচ্ছি সেভাবে করে মাথায় নিয়ে যাও, তাতেই তোমার কল্যাণ। ওকে, আমরা আর হয়তো 5 মিনিটস দেখবো, তারপরে শেষ করে দিব। ওকে, 5 মিনিটস, আর বেশিক্ষণ দেখবো না আমরা। তাহলে আমরা মোটামুটি আজকে পুরা মানে শ্রেণীবিন্যাসের একটা ওভারভিউ প্রায় হয়ে গেছে। সো আর কিছু লাস্ট ওভারভিউ আছে, যে কর্ডাটার এখন ক্লাসিফিকেশনটা যদি শিখে ফেলতে পারতাম তাহলে মনে হয় আমরা মানে বস হয়ে যেতাম সোজা কথায়। সো আমরা একটু দেখি কর্ডাটার ক্লাসিফিকেশনটা শিখে ফেলা যায় কিনা। যতটুকু পর্যন্ত পড়াইছি ক্লিয়ার কিনা সব দেখো, যতটুকু পর্যন্ত পড়ালাম সব ক্লিয়ার কিনা দেখো, ক্রিস্টাল ক্লিয়ার কিনা।
ক্রিস্টাল ক্লিয়ার কিনা। এখন আমরা আসি কর্ডাটা পর্বের ভিতরে ঢুকবো। যেহেতু এটা মানুষের পর্ব, তাহলে এটা একটু ডেপথে ঢোকা লাগবে। সো এই যে কর্ডাটা, এটা কি ছিল ভাইয়া? এটা হচ্ছে একটা পর্ব ছিল, বেসিক্যালি একটা ফাইলাম ছিল। তাহলে এটার আন্ডারে কি হবে? সাব ফাইলাম হবে। কি হবে? সাব ফাইলাম। এটা সাব ফাইলাম কয়টা হবে ভাইয়া? আর একটু নিচে দিই। হ্যাঁ, এটা সাব ফাইলাম কয়টা হবে ভাইয়া? এটা সাব ফাইলাম বা উপপর্ব, বাংলায় বললে উপপর্ব। হ্যাঁ, সুপার হইলে কি হইতো? অধিপর্ব। এখানে অধিপর্ব নেই, উপপর্ব। তাহলে এটা উপপর্ব কয়টা ভাইয়া? তিনটা। তিনটা। সাব ফাইলাম তিনটা। একটা হচ্ছে কি জানি ফার্স্টে, ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটা। আরেকটা হচ্ছে সেফালোকর্ডাটা। আরেকটা হচ্ছে লাস্ট ওয়ান, যেটা মানুষ পড়ছি। মানুষ আমরা কোথায় পড়ছি? ভার্টিব্রাটাতে। একটু কষ্ট করতে হবে এটা মুখস্থ করতে, এই পুরো শ্রেণীবিন্যাসটা মুখস্থ করতে। কিন্তু আমি যেভাবে পড়াই দিচ্ছি না শ্রেণীবিন্যাসটা, সেভাবে তুমি যদি পড়ে ফেলতে পারো না, দেখবা যে মানে পুরা চ্যাপ্টারের একটা ওভারভিউ সবসময় আমার মাথার মধ্যে ঘুরতে থাকবে। এটার ভিতরে এটা, এটার ভিতরে এটা, ওটার ভিতরে এটা, শেষ। ঠাস 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 বলে দিবা। এটাই তোমার পুরো চ্যাপ্টারটা ওভারভিউ হয়ে যাবে সবসময়, খুব স্পিডে। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এন্ড ভার্টিব্রাটা। তার মধ্যে মনে রাখবা, প্রথম যে দুইজন, ওই দুইজনকে বলা হয় কি জানো? অ্যাক্রেনিয়াটা। অ্যাক্রেনিয়াটা, অ্যাক্রেনিয়াটা বা অ্যাক্রেনিয়া, যাই বলো না কেন। কেন এদেরকে অ্যাক্রেনিয়া বা অ্যাক্রেনিয়াটা বলে? জাস্ট বিকজ এদের যে মস্তিষ্কটা, এটা কখনোই ক্রেনিয়াম দ্বারা আবৃত থাকে না। ক্রেনিয়াম মানে হচ্ছে করটিকা। এদের করটিকা দ্বারা মস্তিষ্কটা আবৃত থাকে না। দ্যাটস ওয়াই এদেরকে আমরা হচ্ছে অ্যাক্রেনিয়াটা ডাকে থাকি। আর ভার্টিব্রাটার ক্ষেত্রে এদের যে মস্তিষ্কটা সুন্দরভাবে ক্রেনিয়াম বা হচ্ছে করটিকা, ক্রেনিয়াম বা করটিকা নামক একটা অস্থি দ্বারা সবসময় আবৃত থাকে। যেমন আমাদের মাথার উপর একটা খুলি আছে না, মানে এটাকে করটিকা বলে। করটিকা বা ক্রেনিয়াম, ক্রেনিয়াম দ্বারা আবৃত থাকে, তাই এদেরকে বলা হয় ক্রেনিয়াটা। ক্রেনিয়াটা বা ক্রেনিয়া, যাই বলো না কেন, ক্রেনিয়া বা ক্রেনিয়াটা। এক বচন বহু বচনের একটা পার্থক্য আছে, কি জানি, বুঝছো? বুঝে গেছে? তাহলে ভার্টিব্রাটাকে বলা হয় ক্রেনিয়াটা, আর এই দুই দলকে বলা হয় অ্যাক্রেনিয়াটা। বুঝে আসছে? আচ্ছা, তো আমরা এই যে ইউরোকর্ডাটা, এই ইউরোকর্ডাটা হচ্ছে সাবফাইলাম। সাবফাইলামের পরে কি হবে ভাইয়া? সাবফাইলামের পরে হবে ক্লাস। হ্যাঁ, যদি না সুপার ক্লাস চলে আসে, সুপার ক্লাস না থাকলে ক্লাস হবে। সো ইউরোকর্ডার ক্ষেত্রে মনে রাখবা, তিনটা ক্লাসে বিভক্ত করা হয়। তিনটা ক্লাস আছে, তিনটা ক্লাসে বিভক্ত করা হয়। তিনটা ক্লাস কি কি আমরা চলো দেখি। তিনটা ক্লাস মনে রাখার উপায় হচ্ছে আতেল। তোমরা কি জানো আতেলকে? আতেল শব্দটার সাথে পরিচিত? দেখো, ক্লাসে যে ছেলে মেয়েটা একটু বেশি পড়াশোনা করে তাদেরকে আমরা কি বলি? আতেল। মানে পড়াশোনা ছাড়া কিচ্ছু বুঝে না, নার্ড বলি, তাই না? সো এই আতেল দিয়ে আমরা হচ্ছে মনে রাখবো। সো আতেল হচ্ছে এসসি ডিয়া সিআই এরকম কিছু একটা। হ্যাঁ, একটু বানানগুলো বই থেকে রিচেক দিবা। আমি এই বানানগুলো খুব একটা মানে মুখস্থ হয় না কখনোই, আমি বই এত রিচেক দিই না। একটু কষ্ট করে আপনারা কষ্ট করে দয়া করে রিচেক দিবেন। ওকে, এসিডিয়াসিয়া, তারপর আথেল, থেলিয়াসিয়া, থেলিয়াসিয়া, সিয়া অথবা সিআই এরকম করে বানানটা দেখে নিও। তারপর হচ্ছে কি লার্ভেসিয়া, লার্ভেসিয়া অথবা লার্ভেসিয়াই এরকম করে একটা ই লাস্টে আছে হয়তো। ঠিক আছে, তো দেখে নিও। তাহলে মেইন কথা হচ্ছে কি, মনে রাখবা অ্যাসিডিয়াসিয়া, থ্যালিসিয়া এবং লার্ভেসিয়া। ওকে, সো নামগুলো একটু কঠিন, বাট
সহজ করে দিছি, আতেলের কথা মনে রাখবা, আতেল, অ্যাসিডিয়াসিয়া, লার্ভেসিয়া, থ্যালাসিয়া। ওকে, সো ক্লাস 1 2 3 সিরিয়ালে মনে রাখবা। এরপর আসো সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটা হচ্ছে ঝামেলাটা আসে। ঝামেলাটা কি ভাইয়া, ওদেরকে আবার সুপার ক্লাসে ভাগ করে। তো এদের সুপার ক্লাস হচ্ছে আবার দুইটা, সুপার ক্লাস দুইটা। কি কি আসো, সুপার ক্লাস 1, সুপার ক্লাস 2। সুপার ক্লাস 1 হচ্ছে এজিনাথা, এজিনাথা। আর সুপার ক্লাস 2 হচ্ছে জিনাথাস্তোমাটা, জিনাথাস্তোমাটা, জিনাথাস্তোমাটা। বুঝে গেছে? জিনাথাস্তোমাটা। এখন আসো এজিনাথার মধ্যে কি কি পড়ে। আমি জানি মাথায় এখান থেকে ঘোরা শুরু করছে, কিছু করার নাই, কয়েকবার ক্লাসিফিকেশনটা পড়লে এটা পারবা। ইভেন এটা আমারও ভাইয়ারও মনে রাখতে কষ্ট হয়েছে, আমি যখন এতবার পড়াইতে 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 আজকে এখন হয়তো আমার মুখস্থ, ঠিক আছে, কিন্তু কখনো আগে মুখস্থ ছিল না। আচ্ছা, এটার মধ্যে দুইটা ক্লাস পড়বে, তাই না? ক্লাস হবে দুইটা। দুইটা কি কি? একটা হচ্ছে মিক্সিনি, আরেকটা হচ্ছে পেট্রোমাইজনটিডা। বা আলিম স্যারের বইয়ে পেট্রোমাইজনটিডার পরিবর্তে যেটা লিখছে সেটা হচ্ছে সেফালোস্পিডোমরফি, 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 সেফালোস্পিডোমরফি। ওকে, আচ্ছা, জিনাথাস্তোমাটার মধ্যে হচ্ছে ক্লাস কয়টা? ক্লাস হচ্ছে 7টা। ক্লাস হচ্ছে 7টা। 7টা কি কি? আসো, 1 2 3 4 5 6 7। আচ্ছা, মনে রাখবা, কি মনে রাখবো ভাইয়া, যে কাসারাম। কি বললাম? কাসারাম। মানে দুইভাবে মনে রাখতে পারো। তোমার যদি মনে রাখার একটা ওয়ে হচ্ছে কি সার্কাজম দিয়ে মনে রাখতে পারো চাইলে, সার্কাজম, অথবা আমি যেটা মনে রাখতে পছন্দ করি সেটা হচ্ছে কাসারাম, কাসারেম, আর এ এম, রেম, কাসারেম। সো কেন কাসারেম পড়তে পছন্দ করি সার্কাজমের পরিবর্তে? কারণ হচ্ছে এটা সিরিয়ালি পড়ে। দেখো, ফার্স্টে হচ্ছে কনড্রিকথিস, কনড্রিকথিস। এতে হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি, 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 দুইটাই লিখতে পারতেছি না দিকে, অ্যাক্টিনোপটেরিজি। তারপর হচ্ছে সার্কোপটেরিজি, সার্কোপটেরিজি। তারপর হচ্ছে কাস গেল, আ, তারপর হচ্ছে কাসা, কাসাতে হচ্ছে মাছ তো গেল। তারপর হচ্ছে এমফিবিয়া, এমফিবিয়া মানে উভচর, মাছের পর্ব গেল, উভচর গেল। কাসা রাম, রাম দিয়ে হচ্ছে রেপটাইল মানে সরীসৃপ, রেপটাইল মানে সরীসৃপ। এভিস মানে পক্ষীকুল বা পাখির পর্ব, পাখির শ্রেণী। তারপর হচ্ছে এম হচ্ছে ম্যামালস বা ম্যামালিয়া। শেষ, এই ম্যামালিয়ার মধ্যে মানুষ পড়ে। তাহলে এই হচ্ছে 7টা একদম সিরিয়ালি: কনড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, এমফিবিয়া, রেপটাইল তো না, রেপটাইলিয়া মনে হয়, রেপটাইলিয়া। তারপর হচ্ছে এভিস, ম্যামালিয়া। ওকে, তাইলে মাথায় রাখবো হচ্ছে যেটা, যে আগে একটা ক্লাসিফিকেশনে, আগের ক্লাসিফিকেশনগুলোতে অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজিকে একসাথে ডাকা হইতো অস্টিকথিস। মানে যেহেতু এদের কঙ্কাল ছিল অস্থিময়, এই জন্য এদেরকে ডাকা হইতো অস্টিকথিস, অস্টিকথিস। পূর্বের ক্লাসিফিকেশনগুলোতে এই দুইটাকে একসাথে, অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজিকে একসাথে অস্টিকথিস ডাকা হইতো। এখন এই ক্লাসিফিকেশন এটাকে দুইটা আলাদা করে বলা হয়, অ্যাক্টিনোপটেরিজি এন্ড সার্কোপটেরিজি। আর কনড্রিকথিস তো আলাদা, এদের কঙ্কাল কিরকম হবে? তরুণাস্থিময়। আর এদের কঙ্কাল কিরকম হবে? অস্থিময়। ঠিক আছে, বাট তিনটাই কিন্তু অ্যাকচুয়ালি মাছের পর্ব, মানে মাছের শ্রেণী, সোজা কথা। প্লাস এরপর হচ্ছে এমফিবিয়া মানে উভচর,
রেপটাইলিয়া হচ্ছে সরীসৃপ, এভিস হচ্ছে পাখি, তারপরে হচ্ছে ম্যামালিয়া হচ্ছে আমরা স্তন্যপায়ী। আমরা এই ক্লাসিফিকেশনটা আজকে পড়েই মোটামুটি ছুটি। আমরা এই ক্লাসিফিকেশনে পড়া আর কিচ্ছু দেখবো না। এই ক্লাসিফিকেশনটা পারো কিনা দেখো একটু। এই ক্লাসিফিকেশনটা যদি তোমার মাথায় ধরে যায় তাইলে আমি সফল, তাহলে আমি সফল সফল। দেখো ওই কমেন্ট আসে না কেন, কমেন্ট দেখি না। আচ্ছা ক্লিয়ার বলছে, ক্লিয়ার। সো এগুলো সব তোলা হয়েছে, তো তোলা হয়েছে কিনা দেখো। আচ্ছা এখানে না একটা জিনিস আমি আসলে তোমাদেরকে মেনশন করতে আমি আসলে ভুলে গেছিলাম, একটু মেনশন করে দিই হালকা করে, জিনিসটা একটু দেখো। আমরা যদিও শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলো পড়ি নাই, পড়লে আরো জিনিসটা ক্লিয়ার হইতো। যে শ্রেণীবিন্যাসের একটা ভিত্তি ছিল নটোকট, সেই নটোকট যাদের থাকতো তাদেরকে আমরা বলতাম হচ্ছে কর্ডেট, আর যাদের এই নটোকট থাকতো না তাদেরকে আমরা বলতাম নন কর্ডেট। সো প্রাণী জগতে এই 1 থেকে 8 কারোরই কোনো নটোকট নাই, যার কারণে 1 থেকে 8 এদেরকে ডাকা হয় নন কর্ডেট। তাহলে বলো যে, তাহলে কি বলবো, মাথায় রাখবো যে 1 থেকে পর্ব 8 সবাই হচ্ছে নন কর্ডেট, কারণ এদের নটোকট নাই। শুধুমাত্র পর্ব 9 এর নটোকট আছে, নটোকট আছে, তাই এদেরকে ডাকা হবে কর্ডেট। তাহলে তোমরাই বলো পৃথিবীতে কর্ডেটের সংখ্যা বেশি হবে নাকি নন কর্ডেটের সংখ্যা বেশি হবে? অবভিয়াসলি নন কর্ডেটের সংখ্যা বেশি হবে, অনুন্নত প্রাণীর সংখ্যা বেশি। তাহলে নন কর্ডেটের সংখ্যাটা পরীক্ষায় অনেক সময় আসে, সেটা হচ্ছে 95 থেকে 97%। হ্যাঁ দিতেই পারি না, আচ্ছা যাই হোক, বুঝছো তো। তাহলে পৃথিবীতে নন কর্ডেটের সংখ্যা বেশি, যেটা হচ্ছে 95 থেকে 97%। তাহলে কর্ডেট কয় পার্সেন্ট? 3 to 5% অনলি, ঠিক আছে। আচ্ছা এই যে 9টা পর্ব শিখাইলাম মুখ্য, তার মধ্যে বলো তো সবচেয়ে বৃহৎ পর্ব কোনটা? এই যে আর্থ্রোপোডা, এটা হচ্ছে সর্ববৃহৎ পর্ব, অর্থাৎ বৃহত্তম পর্ব, লার্জেস্ট ফাইলাম। তাহলে ইংলিশ ভার্সন লেখো লার্জেস্ট ফাইলাম, বাংলা ভার্সনের জন্য বৃহত্তম পর্ব। আচ্ছা দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা তোমরা জানো? একটু বলে রাখি, মলাস্কা। আমি তোমাদেরকে জিজ্ঞেস করে আর টাইম নষ্ট করলাম না। মলাস্কা দ্বিতীয় বৃহত্তম পর্ব। শেষ, আমাদের আজকের ক্লাসের এতটুকুই পড়লে মোর দেন এনাফ। আমরা এতটুকু কন্টেন্ট যদি ফুলফিল নিয়ে যেতে পারি তাতে আমাদের চলবে। দেখো এখন ক্লিয়ার কিনা? আমাদের ক্লাস এখন শেষ, ঠিক আছে। রেকর্ডেড ভার্সন এতটুকু পর্যন্ত পাবে। এখন আমরা কোশ্চেন আনসার শুরু করি, যে কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখি। যদি কারো কোনো কোশ্চেন থাকে এখানে করতে পারো, আমি অ্যান্সারগুলো দিব। এবং বলি এখন হচ্ছে যেহেতু এক্সট্রা পোর্শন, এখানে হচ্ছে কি তোমাদেরকে রিভিউ দিতে বলছিলাম, গ্রুপের মধ্যে আমি এখনো পর্যন্ত রিভিউ দেখি নাই। সো যারা যারা দেওয়ার চিন্তা করছো, হ্যাঁ, বাট এখনো পর্যন্ত দাও নাই, আমি বলবো যে রিভিউটা তাড়াতাড়ি দাও। আমি এখনো গ্রুপে দেখি নাই কারো রিভিউ। আর একজন বলছো রিভিউ দিছো, আমি দেখতেছি গ্রুপে এটা পেন্ডিং আছে হয়তো, মানে এটা আমি পাবলিক করানোর ব্যবস্থা করতেছি, ঠিক আছে। আর রিভিউ না দিলে এটা আসলে শুধুমাত্র তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তাও আমি একটা কথা বলবো, তোমরা আসলে বিষয়টা মানে কি হবে কি, যে তোমাদের জন্য আমি কষ্ট করে গেলাম, খেটে গেলাম, তোমরা একটা জাস্ট তোমাদের থেকে আমি একটা কোর্স রিভিউ চাইলাম, বাট তোমরা একটা কোর্স রিভিউ দিলা না, ঠিক আছে। ভালো খারাপ যেটাই হোক তোমরা দাও, কিন্তু আমি চাই হচ্ছে আমার কোর্সটা যাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের কাছে পৌঁছায় যায়, ঠিক আছে। এতটুকু তো চাই, তোমাদের কাছ থেকে তো আর বেশি কিছু চাইনি, তাই না? সো এটা আমি আশা করি তোমাদের থেকে পাইতে পারবো। সো একটু কষ্ট করে, একটু দিনের সময়টা ব্যয় করে ভাইয়ার জন্য এই কাজটা সবাই করবা, আমি আশা করি। আচ্ছা ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? ভার্টিব্রাটার কোনো ক্লাস, ভাই ভার্টিব্রাটার কোনো ক্লাস নাই কেন? বুঝলাম না, ভার্টিব্রাটার ক্লাস নাই কেন বলতে লাইভ ক্লাস হইতেছে মাত্র 1 নাম্বার ক্লাস। কি ক্লাস চাইতেছো ভাইয়া? একটু একটু ক্লিয়ার করে বলো, একটু ক্লিয়ার করে বলো। আর পরীক্ষা পিছানোর ব্যাপারে জাস্ট আমি একজনের মতামত দেখছি, মানে তানভীর আহমেদ স্বর্ণাভ, এই বাদে আমি আর কারো কোনো কিছু পাই নাই।
যদি আর কারো মতামত থাকে পরীক্ষা পিছাইতে বলে বা পিছানো না পক্ষে কারা একটু হালকা দেখি কমেন্ট সেকশনে কি অবস্থা। নেক্সট ক্লাস কবে হবে? ভেরি গুড কোশ্চেন। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের মঙ্গলবারে হবে, ঠিক আছে। আমরা বুধবারে হওয়ার কথা, কিন্তু আমি মঙ্গলবারে করতেছি একটা কারণে, কারণ বুধবারে আমার একটা কারণে একটু যাইতে হবে একটা জায়গায়, এই জন্য হচ্ছে যে মঙ্গলবারে এটা শিফট করে নিলাম, মঙ্গলবারে সেম টাইমে। ওকে, সেম টাইম 7:15-20 দিকে। আজকে আসলে আমি জ্যামের কারণে ফেসে গেছি, আস্তে আস্তে একটু লেট হয়েছে। আচ্ছা, নাহলে সবসময় 15-20 মধ্যে শুরু হবেই। ও আচ্ছা, ক্লাসিফিকেশন নিয়ে বলছে ভার্টিব্রাট। ও আচ্ছা 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 আচ্ছা, ভার্টিব্রাট। ও এই যে মাথাটা খারাপ হয়ে গেছে তো বুঝছো ভাইয়া, দেখো সেফালোকর্ডাটার না, ক্লাসিফিকেশনটা হচ্ছে আসলে ভার্টিব্রাটার। দেখছো, বলাতে ভালো হয়েছে, একটু ভালো হয়েছে, আমি গ্যাঞ্জাম লাগাই দিয়েছিলাম। ভার্টিব্রাটার এটা ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশনটা ভার্টিব্রাটার, সেফালোকর্ডাটা তেমন কোনো ক্লাসিফিকেশন করে না। আচ্ছা, ভালো করছো বলে। উত্তর পাইছো ভার্টিব্রাটার? হ্যাঁ, আমি ভুল করছিলাম একটু, সেফালোকর্ডাটার তেমন আলোচনা বইয়ে নাই। ভার্টিব্রাটারকে মানে ভাগ করছে, ফার্দার ডিভিশন করছে দুটা সুপার ক্লাস, এজিনাটা জিনাথাস্তোমাটা, দেন হচ্ছে এজিনাটার মধ্যে দুইটা, জিনাথাস্তোমাটার মধ্যে 7টা ক্লাস। আচ্ছা, পিছানোর পক্ষে বেশি জন আছে, তাইলে আমরা মনে হয় একটা কাজ করি। দেখো, তোমরা তোমাদের মত দিই, তোমরা অ্যান্সার করো যে পরিপাক শোষণ এই চ্যাপ্টারটা, এবং এটার পরে হচ্ছে যে তোমার তোমার হচ্ছে যে এই চ্যাপ্টারটা, এই দুটো চ্যাপ্টারে একসাথে পরীক্ষা দিবা কিনা। দেখো, এক্সাম আমি অ্যাড করাই দিব, ঠিক আছে। এক্সামের বিষয়টা হচ্ছে কি, আমি তো প্যানেলকে বলে রাখছি, এক্সাম দিয়ে রাখছি ওদেরকে, প্যানেলকে। এটা হচ্ছে ওরা টাইমলি অ্যাড করে দিবে ওয়েবসাইটের মধ্যে। তো এখন তোমরা কোন দিন দিবে এটা হচ্ছে তোমাদের বিষয়। আমি তাহলে সেদিন হচ্ছে তোমাদের জন্য এক্সামগুলোকে বলবো যে আজকের দিন সবাই দাও, আজকে সেন্টার মেরিট করব। ওকে, এই বাদে হচ্ছে মেরিট করবো না আর কি। এই বাদে তুমি যদি আগে পরীক্ষা দিয়ে দিতে চাও দিয়ে দিতে পারবা, বাট সেই ক্ষেত্রেও দেখি ব্যবস্থাটা কি করা যায়। পরীক্ষা অ্যাড করে পাবলিক করবো না বা কি করব, কারণ পরীক্ষা অ্যাড করাইলে দেখা যাবে কি কয়েকটা চ্যাপ্টারে অ্যাড করাইতে হবে। এই হলো ইস্যুটা আর কি। আমি তাও এটা নিয়ে তোমাদেরকে বিস্তারিত গ্রুপে বলে দিব কি করতেছি না করতেছি। তাহলে যেহেতু এক্সাম বেশিরভাগ পক্ষই কালকে না দেয়া, তাহলে সেই ক্ষেত্রে এই দুইটা চ্যাপ্টারের এক্সাম একসাথে সবাই পরবর্তীতে আমরা দিব নি, ঠিক আছে, সমস্যা নেই। কালকে না হয় না দিই আমরা, সমস্যা নেই, দিও না। কিন্তু আমি ওয়েবসাইটে এক্সামগুলো অ্যাড করে রাখবো, হয়তো অ্যাক্সেসটা অফ করাইতে পারি কিনা দেখি। তোমরা যদি অ্যাক্সেস না চাও সেই ক্ষেত্রে অ্যাক্সেসটা অফ করে রাখবো, পরবর্তীতে যেদিন তোমরা দিবা সেদিন হচ্ছে সেদিন থেকে খুলে দিব। আচ্ছা, ওকে। আর কারো কোনো জিজ্ঞাসা, কারো কোনো প্রশ্ন, কারো কোনো এনিথিং? শেষ করে দিব। ক্লাস শেষ হওয়ার পরই সবাই ক্লাস নোট গ্রুপে সাবমিট করো, ঠিক আছে। তাহলে আর কারো কোনো কোশ্চেন নাই, আমি আজকে ক্লাসটা এখানে রাখতেছি। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে মঙ্গলবার একই টাইমে 7:20 দিকে, 7:15-20 দিকে। সো গ্রুপে চলে আসো, ওই টাইমে দেখা হবে, ঠিক আছে। আল্লাহ হাফেজ, ভালো থাকে সবাই।